আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب يسر ولا تعسر وتمم بالخير. اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع. আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আমরা আমাদের পূর্বের ঘোষণা অনুসারে নির্দিষ্ট সময়ে আমরা আজকে এই উদ্বোধনী আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আজকের এই উদ্বোধনী আলোচনাতে মূলত আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা যদি এক নজর আমরা দেখি, যে আমরা আসলে আজকে লাইভে আমরা কি কি করব, সেটা হচ্ছে যে আমরা শুরুতে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আরবি ভাষা শিক্ষার গুরুত্ব, ফায়দা, আরবি ভাষার ধরন সমূহ। আরবি ভাষার একাধিক ধরন আছে, সেই ধরনগুলো সম্পর্কে আলোচনা করব এবং আমরা কোন ধরনটা পড়ব সেই বিষয়টাও আমরা আলোচনাতে আনবো। তারপরে হচ্ছে যে আমরা কিভাবে অগ্রসর হব, অর্থাৎ আমরা আরবি ভাষার শিক্ষার সিস্টেমটা আমরা কোন ওয়েতে আমরা আগাবো সেটা নিয়ে একটু আলোকপাত করব এবং আমাদের কোর্স পাঠ্য কি থাকবে। তারপরে কোর্স শেষে আমরা কি অর্জন করব যদি পুরো সিলেবাসটা আমরা শেষ করি। তারপরে হচ্ছে কোর্স কার্যক্রম পরিচিতি, আমাদের পুরো কোর্সটা কিভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব, অর্থাৎ কিভাবে ক্লাস হবে, কিভাবে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন, তারপরে কিভাবে হচ্ছে আপনারা পরীক্ষা দিবেন, কিভাবে পড়াগুলো দিবেন, কিভাবে হোমওয়ার্ক দিবেন, এই কার্যক্রমগুলো দেখানো হবে। সর্বশেষ কিছু পরামর্শ দেওয়া হবে কোর্স সংক্রান্ত, যেই পরামর্শগুলো মেনে চললে এটা আপনারা সুন্দরভাবেই আরবি ভাষাটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ কিছু অল্প সময়ে সংক্ষেপে এক দুইটা নাসিহা করা হবে আপনাদেরকে। এবং সর্বশেষ আমরা এই পুরো আলোচনার উপর যদি কারো কোনো কিছু জানার থাকে, কোনো কিছুর ব্যাপারে অস্পষ্টতা থাকে, সেটা নিয়ে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। এই হচ্ছে মোটামুটি আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার একটা সংক্ষিপ্ত বিবরণ। তো আরবি ভাষার শিক্ষার গুরুত্ব এবং ফায়দা সম্পর্কে আমরা যাব আলোচনায়। তো যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার আহ, নাম হচ্ছে আব্দুল্লাহ মাসুদ। আমি মূলত আপনাদের এই আরবি ভাষা শিক্ষার যে ক্লাসগুলো, মূল ক্লাসগুলো আমিই নিব। তো যেহেতু আপনি কার কাছ থেকে শিখছেন তার পরিচয় জানা এবং তার একাডেমিক কোয়ালিফিকেশন সম্পর্কে অবগত থাকা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু যার কাছ থেকে শিখছেন তিনি এখানে খুবই গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে এসেছে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কথা। তিনি বলতেন যে এটা শুধু ইবনে সিরিন না, বরং আরো অনেক সালাফ থেকে একই রকমের কথা বর্ণিত আছে, যে ইন্না হাজাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, যে এই ইলম এটা হচ্ছে দ্বীনের অংশ। সুতরাং কার কাছ থেকে আপনি দ্বীন শিখছেন, কার কাছ থেকে আপনি ইলম শিখছেন, জ্ঞান নিচ্ছেন, এটা লক্ষ্য করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু যার কাছ থেকে পড়েন তার বিষয়গুলো অজান্তে হলেও ছাত্রের মধ্যে সেটা চলে যায়, শিক্ষার্থীর মধ্যে সেটা চলে যায়। সেই হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার নাম হচ্ছে আব্দুল আল মাসুদ। আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীতে, নোয়াখালী সোনাইমুড়ি। আর আমি হিফজ করেছি ঢাকাতেই, টিকাটুলি এক মাদ্রাসায়। তারপরে হিফজ শেষ করার পরে কিতাবখানার পুরোটাই পড়া হয়েছে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়। মাঝখানে এক বছর মেশকাত আমি পড়েছি ফরিদাবাদে। তারপরে দাওরা, এটাও যাত্রাবাড়ি। তারপরে 2 বছর উলুমুল হাদিস নিয়ে আমি পড়েছি, হাদিস বিষয়ে উচ্চতর পড়া ডিগ্রি নিয়েছি। এরপরে ওইটার পরে আমি আরো 2 বছর হচ্ছে ইফতা পড়েছি, অর্থাৎ যেটাকে আপনারা মুফতি বলে চিনেন। এটা 2 বছরের
ওই প্রোগ্রামটাও শেষ করেছি। তো আমার দাওরায়ে হাদিসের পরে আলাদা করে হাদিস নিয়ে 2 বছরের ডিগ্রিটা করা হয়েছে, এরপরে ফিক নিয়ে 2 বছরের ডিগ্রিটা করা হয়েছে। তারপরে আমি 1 বছর 2 বছর হচ্ছে একটা দারুল ইফতায় সহকারী মুফতি হিসেবে ছিলাম। এখন বর্তমানে এক মাদ্রাসায় মোহাম্মদপুর এক মাদ্রাসায় আহ ওস্তাজ হিসেবে আছি, হাদিসের ওস্তাজ হিসেবে আছি। তো এই হচ্ছে মোটামুটি আমার মানে শিক্ষাগত বিষয়। আর পাশাপাশি আমি টুকটাক লেখালেখি করি, যারা হয়তো আগে থেকে জানেন বা এখানে অনেকে আছেন হয়তো আগে থেকে চিনেন, তারা এটা হয়তো জানেন। বেশ কিছু বই আছে, বিশেষ করে কোরআন বিষয়ক বেশ অনেকগুলো বই আমার লেখা হয়েছে, সামনে হবে ইনশাল্লাহ তাআলা। তো মূলত কোরআন নিয়ে কাজ করতে আমি একটা আলাদা ভালোবাসা পোষণ করি। মূলত ওই ভালোবাসার জায়গা থেকে হচ্ছে মূলত কোরআন বোঝার জন্য স্পেশালি এই আরবি ভাষা শিক্ষা কোর্সটা আমরা ডিজাইন করি। এবং আপনাদের এই কোর্সের যে পাঠ্য বই হাইয়া আল আরাবিয়া, এটাও আমার নিজের রচনা করা, যেটা আপনারা ইনশাল্লাহ ধাপে ধাপে দেখবেন। তো যাই হোক, আমার ব্যাপারে আমি সংক্ষিপ্ত একটা পরিচয় আপনাদেরকে দিয়ে নিয়েছি, একাডেমিক বিষয়গুলো বলে নিয়েছি। তো এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আরবি ভাষা শিক্ষার গুরুত্ব এবং ফায়দা নিয়ে আসলে খুব বেশি কথা বলার কিছু নেই, কারণ আমরা সবাই আরবি ভাষার গুরুত্ব এবং ফায়দা মোটামুটি ফায়দা না জানলেও গুরুত্ব অন্তত সবাই জানি বুঝি। এই জন্যই আসলে আমরা এই কোর্সটা করার জন্য বা এই ভাষাটা শেখার জন্য আমরা ভর্তি হয়েছে, ঠিক না? তো প্রথমত হচ্ছে যে দেখেন, কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনান আরাবিয়ান মুবিন, একবার স্পষ্ট আরবি ভাষায়, ঠিক আছে? এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা আরবি ভাষা শিখো, তাআল্লামুল আরাবিয়া ফাইন্নাহা মিন দীনিকুম, কারণ এই আরবিটা হচ্ছে তোমাদের দ্বীনের অংশ। আর আরবি ভাষা যদি আজকে পৃথিবী থেকে গায়েব হয়ে যায়, তাহলে কোরআন থাকবে না, হাদিস থাকবে না, কারণ কোরআন হাদিস এবং কোরআন হাদিস রিলেটেড যত জ্ঞান, এগুলো মূলত সংকলিত হয়েছে আরবি ভাষার ভেতর দিয়ে। ফলে আরবি ভাষা বিনষ্ট হওয়া মানে হচ্ছে আসলে দিন ক্ষতিগ্রস্ত হওয়া। এজন্য আরবি ভাষা শেখার প্রতি হচ্ছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গুরুত্ব দিতেন, এবং উনি না, ওনার পরে আরো পরবর্তী অনেক সাহাবী তাবেঈন তাবেঈন তারাও হচ্ছেন ভাষা শিক্ষাটাকে অনেক গুরুত্ব দিয়েছেন তারা, যেহেতু এটা দ্বীনের অন্তর্ভুক্ত। তো আমরা যদি আরবি ভাষা শিখি তাহলে কি ফায়দা হবে আমাদের? প্রথমত হচ্ছে যে আমরা কোরআনটা বুঝতে পারবো, ঠিক আছে? আমরা রসুল করিম সাল্লাহ সাল্লামের যে হাদিসগুলো আছে সেগুলো বুঝতে পারবো। আমরা দৈনন্দিন যে সমস্ত দোয়া করি, সালাতের মধ্যে, সালাতের ভিতরে বাইরে, নানান দোয়া, সকাল বিকাল বিভিন্ন সময় দোয়া আমরা করি, সেই দোয়াগুলোর অর্থ আমরা বুঝতে পারবো। আমাদের সিলেবাসের মধ্যে আমরা প্রচুর পরিমাণে দোয়া নিয়ে এসেছি। তারপরে হচ্ছে, যা অনেকে আছে আমরা হিফজ করতে আগ্রহী থাকি, তো যারা হিফজ করতে আগ্রহী থাকে তাদের জন্য হিফজ করাটা সহজ হয়ে যাবে। কোরআন যখন তেলাওয়াত করবেন তখন তেলাওয়াত করার সময় একটা আলাদা মজা পাবেন, যেহেতু আপনার আরবি ভাষা আপনি বুঝতে পারছেন। ফলে দেখা যাবে যে আপনার ওই তেলাওয়াত করছেন একদিকে, আরেকদিকে আপনি অর্থ অটোমেটিকলি বুঝতে পারছেন। এটা একটা অন্যরকম প্রশান্তির বিষয়। এটা আসলে বলে বোঝানোর বিষয় না, এটা যখন আপনি নিজে উপলব্ধি করবেন, তেলাওয়াত করতে করতে গিয়ে অর্থগুলো অনুবাদ ছাড়াই নিজে নিজেই বুঝতে পারবেন, আল্লাহর কালামের ভাষা তার ভাষাতে আপনি বুঝবেন। এটার যে একটা আলাদা স্বাদ, আলাদা আনন্দ, এটা তখন আসলে নিজেরাই ফিল করতে পারবেন। এরপরে হচ্ছে নামাজে মনোযোগ বৃদ্ধি পাবে, যেহেতু আমরা যেটা তেলাওয়াত করছি সেটার অর্থও বুঝতে পারছি। এভাবে আপনি যদি আরো চিন্তা করেন, এখানে তো আসলে ফায়দার তো কোনো শেষ নেই। চিন্তা করলে আমরা আরো অনেক ফায়দা নিজেরাও খুঁজে বের করতে পারবো। এখানে আমি খুব সংক্ষেপে কয়েকটা বিষয়ের কথা বললাম। এখন আমাদের মনে সাধারণত একটা প্রশ্ন থেকে যায় যে আমরা যেই আরবি ভাষা আর কোরআনের ভাষা একই কিনা। অনেক সময় আমাদের মনে এটা নিয়ে একটা কনফিউশন থাকে যে কোরআনের আরবি আর আমরা যেই সাধারণ আরবি ভাষা যেটা, সেটা কি এক নাকি আলাদা, এই ধরনের কিছু বিষয় আমাদের মধ্যে এক ধরনের অস্পষ্টতা থাকে অনেকের মধ্যে। অনেকের মধ্যে ভুল ধারণাও থাকে যে এটা দুইটা মনে হয় আলাদা জিনিস। তো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করেছি যে আরবি ভাষার ধরনগুলো আসলে কি কি। তো এখানে আরবি ভাষা বলতে মূলত যেটাকে বোঝানো হয়, স্ট্যান্ডার্ড আরবিক যেটা, এটাকে আমরা আরবিতে বলি আল আরাবিয়াতুল ফুসহা, বা বিশুদ্ধ প্রমিত আরবি। তো এই প্রমিত আরবি যেটা, এটাই হচ্ছে মূল আরবি, এটাই আসল আরবি, এবং এই আরবিতেই হচ্ছে কোরআন নাজিল হয়েছে, ঠিক আছে? এরপরে আমরা অনেক সময় আরেকটা শব্দ শুনি, কোরআনিক অ্যারাবিক, এই টাইপের একটা কথা শুনি। মূলত কোরআনিক অ্যারাবিক এই টার্মের কারণেই মূলত এই ধরনের একটা সংশয় অনেকের মধ্যে তৈরি হয় যে কোরআনিক অ্যারাবিক মনে হয় এক জিনিস, আর নর্মাল আরবি যেটা সেটা মনে হয় আরেক জিনিস। ব্যাপারটা আসলে এরকম না। সাধারণত কোরআনিক অ্যারাবিক বলতে বোঝানো হয় যেখানে আপনার কোরআন বোঝার জন্য যেই ভোকাবুলারি গুলো দরকার, কোরআন বোঝার জন্য শুধুমাত্র যেই যতটুকু বা যেই গ্রামার গুলো জানা দরকার, ওগুলোকে ফোকাস করে যখন আরবিটা শেখানো হয় তখন ওটাকে আর কি কোরআনিক আরবিক বলে।
অন্যথায় কোরআনিক অ্যারাবিক বলতে আলাদা কোনো কিছু না। কোরআনিক অ্যারাবিকের গ্রামার যেটা, সেটা ওই আপনার সাধারণ স্ট্যান্ডার্ড অ্যারাবিকের যে গ্রামার ওইটাই। শব্দ একই জিনিস, সবই একই জিনিস। ঠিক আছে, শুধু পার্থক্যটা হচ্ছে কোরআনিক অ্যারাবিক বলে যেটাকে পড়ানো হয় বা নাম দেওয়া হয়, সেখানে হচ্ছে মেইনলি কোরআনের বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকা হয়। তো কোরআনের মধ্যে তো আর ভাষার সব কিছু নেই, ভাষার সকল শব্দগুলো নেই, ভাষার সব ধরনের কি বলে গ্রামারের বিষয়গুলো কোরআনের মধ্যে নেই। ফলে যখন কোরআনকে বেসড করে ওইটার মধ্যেই সীমাবদ্ধ থাকা হয়, ঠিক আছে, তখন এটাকে এই ধরনের একটা নাম দেওয়া হয়। অন্যথায় এই কোরআনিক আরবিক বলতে আসলে আলাদা কোনো আরবি নাই। আরবি যেটা, কোরআনের যেটা নর্মাল আরবি, ওই একই জিনিস। এরপরে অনেক সময় আমরা মডার্ন আরবিকের নাম বলি, মডার্ন আরবিকের বা আধুনিক আরবির নাম আমরা শুনি। তো আসলে আধুনিক আরবি বলতে আপনার আলাদা আধুনিক আরবি বলতেও আসলে আলাদা কোনো কিছু না, বরং মূল আরবি যেটা, স্ট্যান্ডার্ড আরবিক যেটা, সেখানে দেখা যাচ্ছে যে সময়ের পরিক্রমায় নতুন নতুন অনেক শব্দের জন্ম হয়েছে, নতুন নতুন অনেক ব্যবহারের জন্ম হয়েছে। এটা ভাষার একটা স্বাভাবিক প্রক্রিয়া। আরবি ভাষার বয়স তো অনেক প্রাচীন, 1400 বছর তো অলরেডি, 1450 বছর তো শুধুমাত্র মানে কোরআন নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত সময় পার হয়েছে, কিন্তু এই ভাষার বয়স তো আরো প্রাচীন। তো এখন কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে 1450 বছর ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। আপনি এখন এই 1450 বছরের ভিতরে বিশেষ করে বিগত 200 বছরে বা 100 বছরে আধুনিক প্রযুক্তির কারণে নতুন নতুন অনেক শব্দের জন্ম হয়েছে, অথবা জন্ম না হলেও প্রাচীন শব্দগুলোই নতুন নতুন অর্থ তার মধ্যে এসেছে। ঠিক আছে, যেমন ধরেন কায়দা মানে ছিল নিয়ম কানুন। ঠিক আছে, কিন্তু আধুনিক আরবিতে এসে সামরিক ঘাঁটি, যেগুলো সেনা ঘাঁটি, এগুলোকে ধরেন কায়দা বলা হয়। তো এই যে সামরিক ঘাঁটি, অথবা ধরেন আপনার বিমান, ঠিক আছে, বিমানের ধরেন আরবি যেটা, আরবি শব্দটা আগে থেকেই ছিল, কিন্তু এখন বিমান আবিষ্কার হওয়ার পরে ওই শব্দটা ওই বিমানের অর্থেও ব্যবহার হচ্ছে। এখন আহ, শব্দ আগেরটাই, কিন্তু নতুন করে আবিষ্কার হওয়ার কারণে শব্দটার অর্থের মধ্যে নতুনত্ব এসেছে। তো দেখা যায় আধুনিক আরবির মধ্যে দেখা যায় যে আপনার এই ধরনের যেই মানে নতুন নতুন যে ব্যবহারগুলো বা শব্দের মধ্যে অর্থের যে নতুনত্ব তৈরি হচ্ছে, এইগুলোকে ফোকাস করা হয় বা এগুলোকে একটু ভালো করে শেখানো হয়। এটার নাম দেওয়া হয়েছে মডার্ন অ্যারাবিক। অন্যথায় ঘুরে ফিরে এটার ভোকাবুলারি বলেন, গ্রামারিক্যাল নিয়ম কানুন বলেন, এগুলো সবই হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড অ্যারাবিকেরই অংশ বা স্ট্যান্ডার্ড অ্যারাবিকের অংশ। তাহলে আসলে আমরা কোরআনিক অ্যারাবিক বলি, অথবা উম, আমরা কোয়েশ্চেন একবারে শেষে নিই, হ্যাঁ, অথবা যদি মাঝখানে কোনো কোয়েশ্চেন করতে চান, সেক্ষেত্রে চ্যাটে মেসেজ দিয়ে লিখে বলেন। আর শেষে তো আমরা একবারে সব শেষে তো আমরা একটা প্রশ্নোত্তর পর্ব রাখবো, সেখানে আপনাদের প্রশ্নগুলো নিব। ঠিক আছে, কারণ ওই কথার মাঝখানে যদি এভাবে প্রশ্ন নিতে থাকি, মূল আলোচনাটা বাধাগ্রস্ত হয়। তো এখন সংশ্লিষ্ট কথার ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা কষ্ট করে একটু মেসেজে লিখে দিতে পারেন। ঠিক আছে, আমি মাইকটা আর খুলছি না আর কি, ওখান থেকে দেখে আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিব। আর না হয় একবারে সেশনের শেষে তো প্রশ্ন তো পর্ব থাকবে ইনশাল্লাহ। তো যে কথা বলছিলাম আর কি, যে এগুলো আসলে আলাদা কোনো কিছু না, বরং ঘুরে ফিরে সবগুলো মূলত স্ট্যান্ডার্ড অ্যারাবিকেরই এক একটা অংশ আমরা বলতে পারি। স্ট্যান্ডার্ড অ্যারাবিক থেকেই এগুলোর এক একটা পার্ট আমরা বলতে পারি, এগুলো আলাদা কোনো কিছু না। ফলে ওই স্ট্যান্ডার্ড অ্যারাবিক যেটা, ওইটাই আসলে কোরআনিক অ্যারাবিক, ওগুলাই আসলে ওই মডার্ন অ্যারাবিক, আলাদা কোনো কিছু না। ঘুরে ফিরে সবগুলোই আসলে মূলত স্ট্যান্ডার্ড অ্যারাবিকই। তা আমরা কোনটা শিখবো? আমরা কিন্তু শিখবো মূলত স্ট্যান্ডার্ড অ্যারাবিক যেটা, ওইটা। ঠিক আছে, এখন যখন ধরেন আমরা স্ট্যান্ডার্ড অ্যারাবিকটা যখন শিখলাম, এবং আমরা শিখার ক্ষেত্রে কোরআনিক ভোকাবুলারি যেগুলো, এগুলোকে প্রাধান্য দিব, কোরআনিক ব্যবহারগুলোকে আমরা প্রাধান্য দিব শেখার ক্ষেত্রে। ফলে দেখা যাবে যে মডার্ন অ্যারাবিকের যে ব্যবহার, সেটাতে আমাদের একটু ঘাটতি থেকে যাবে, কিন্তু ব্যাকরণ ট্যাকরণ এগুলো সব সেম টু সেম থাকবে। হয়তো ধরেন কথার কথা, যে ব্রাশের আরবি কি, এটা আপনি জানবেন না, টুথপেস্টের আরবি কি, এটা আপনি জানবেন না। কারণ ব্রাশ, টুথপেস্ট এগুলো আধুনিক জিনিস, ফলে এগুলো শব্দগুলো আধুনিক শব্দ। কিন্তু কোরআন হাদিসের মধ্যে তো আর আপনি এই ব্রাশ, টুথপেস্ট, তারপরে চামচ, অথবা ধরেন পাপোশ, অথবা এই ধরনের জিনিস যেগুলো আমরা পরবর্তী সময়ে আমাদের আবিষ্কার, এগুলো দাদা সাইকেল, তারপরে ধরেন ট্রেন, তো এগুলো তো আর আপনি পাবেন না। তো বিষয়টা হচ্ছে যে আপনার মূল ভাষাটা যখন শেখা হয়ে যাবে, তখন আধুনিক যে ভোকাবুলারি গুলো, আধুনিক যে শব্দগুলো, এগুলোকে মুখস্থ করে ফেলার মাধ্যমে
ওই মডার্ন অ্যারাবিকের জানার যে কমতিটা, মডার্ন অ্যারাবিক বলতে এই যে আধুনিক শব্দগুলো জানার যে কমতি, ওটা জাস্ট ভোকাবুলারি গুলো মুখস্থ করে বা ভোকাবুলারি বাড়ানোর মাধ্যমে আপনি এটাকে কভার করে ফেলতে পারবেন। কারণ মূল ভাষার যেই বিষয়টা এবং নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আপনার স্ট্যান্ডার্ড অ্যারাবিক পড়ার মাধ্যমে হয়েই যাবে। ঠিক আছে। ফলে মানে আমরা মূলত স্ট্যান্ডার্ড আরবিক যেটা, প্রমিত আরবি যেটা, যে আরবিতে হচ্ছে যে বইপত্র লেখা হয়, যে আরবিতে কোরআন নাজিল হয়েছে, ওই আরবিতেই কিন্তু বইপত্র লেখা হয়। ওই আরবিতেই হচ্ছে আপনার যখন খাতার মধ্যে উত্তরপত্র লেখা হয় বা পেপার পত্রিকা বইপত্র অফিসিয়াল কাজ কাম সব কিন্তু ওই স্ট্যান্ডার্ড আরবিকেই করা হয়। আর কিন্তু দৈনন্দিন জীবনে আরবরা যখন কথা বলে তখন সাধারণত তারা ওই আঞ্চলিক আরবিতে কথা বলে, এটাকে বলা হয় আম্মিয়া, আল আরাবিয়াতুল আম্মিয়া, আম্মিয়া আরবি আর কি। এইটা ভিন্ন জিনিস। এটা এক এক অঞ্চলে এক এক রকম, এক এক দেশে এক এক রকম। এটা অনেক সময় এক দেশের মানে আরবি আরেক দেশের আরবরা বুঝেও না। ধরেন মরক্কোর লোকেরা যেই আঞ্চলিক আরবি বলে, অনেক সময় গালফের আহ, মানে লোকজন যারা মানে আরাবিয়ান, তারা এটার অর্থ বুঝে না, যদিও দুইটাই আরবি, কারণ এগুলো আঞ্চলিক। অনেক সময় এরকম হয় যে আমরা যারা অনেকে আছি যে চট্টগ্রামের ভাষা শুনলে বুঝি না, অথচ দুইটাই বাংলা। এরকম হয় যে একই ভাষা হওয়া সত্ত্বেও ওই আঞ্চলিক ইয়াটা এত বেশি, ব্যবধানটা, যে যার আগে থেকে এটা জানা নাই সেটা বুঝতে পারে না। তা আরবি, আরবি তো এরকম আছে, এটাকে আঞ্চলিক আরবি বলতে পারি আমরা, বা আম্মিয়া আরবি, আল আরাবিয়াতুল আম্মিয়া। এটা টোটালি ডিফারেন্ট জিনিস। কিন্তু ওইটাতে কোনো বইপত্র রচনা করা হয় না, বা এটাতে সংবাদ মানে সংবাদ মাধ্যমে এগুলো ব্যবহার হয় না। ঠিক আছে। এগুলো শুধু ওই কথ্য ইয়াতে ব্যবহার হয়। হ্যাঁ, আধুনিক সময়ে এসে আধুনিক যে উপন্যাসগুলো আছে সেগুলোতে অনেক সময় এই আঞ্চলিক আরবিগুলো ঢুকে পড়ে, বা লেখকরা লিখে মানে ওই আঞ্চলিক আরবিটাকেও নিয়ে আসেন বিভিন্ন লেখার ভিতর দিয়ে। এটা খুব স্বাভাবিক। তো আশা করি আমরা আরবি ভাষার ধরন এবং আমরা কি শিখবো এই বিষয়গুলো সম্পর্কে আপনারা একটা মানে স্পষ্ট এবং স্বচ্ছ একটা ধারণা পেয়েছেন আশা করছি। এবার আমরা, হ্যাঁ, আচ্ছা, একজন হাত তুলেছেন, আমি আগেই বলেছিলাম যে মানে আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমরা একবারে শেষে নিব। ঠিক আছে। আর যদি খুব আর্জেন্ট যদি কোনো কিছু থাকে মানে আলাপের উপরে, সেটা একটু লিখে দিতে পারেন কমেন্টে। আর বোনেরা হচ্ছে লিখেই প্রশ্ন করবেন, বোনদের জন্য মুখে প্রশ্ন করার অনুমতি আমার এখানে নেই। বোনেরা একটু দয়া করে আহ লিখেই ইয়া করবেন, প্রশ্ন করবেন। ঠিক আছে। আর ভাইরা যারা আছেন তারা হচ্ছেন যে হাত উঠালে আমি মাইক খুলে দিব যখন প্রশ্ন উত্তর ইয়ে আসবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা আসলে এই কোর্সে কিভাবে অগ্রসর হব। এখন ভাষা শিক্ষার ক্ষেত্রে দুইটা পদ্ধতি অবলম্বন করা হয়। আরবি ভাষা যারাই শেখান তারা দুইটা পদ্ধতি অবলম্বন করেন। একটা হচ্ছে যে প্রথমে আপনাকে মূল ভাষাটা ভালো করে শেখানো হবে। ঠিক আছে। ভালো ভাষাটা যখন আপনি ভালো করে শিখবেন, এরপরে হচ্ছে আপনাকে কোরআনের কাছে নিয়ে যাওয়া হবে। তার মানে আপনি ফুললি ভাষাটা শিখলেন, এরপরে কোরআনের কাছে গেলেন। এটা একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমরা শুরু থেকে মানে কোরআনটা দিয়ে আমরা শুরু করবো এবং আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। ঠিক আছে। তো আমরা হচ্ছে সাধারণত এই পদ্ধতিটা অবলম্বন করি। আমরা মানে প্রথমেই কোরআনের কাছে চলে যাব, কোরআনের অনুবাদটাকে আমরা প্রথমত প্রাধান্য দিব। এরপরে কোরআনের অনুবাদের ভেতর দিয়ে সাধারণ আরবি ভাষা, ওভারঅল আরবি ভাষাটা যতটুকু শেখা যায় সেটা আমরা শিখবো। এরপরে হচ্ছে আমরা উচ্চতর আরবি ভাষার দিকে যাব। ঠিক আছে। তো আমরা মূলত এই ইয়াতে, অর্থাৎ আমাদের সিস্টেমটা হবে যে, আমি আরো সহজে যদি বলি আপনারা এটা আরো সহজে বুঝতে পারবেন। যেমন এশার বিশিকের কথা যদি আমি বলি, এশার বিশিকের মধ্যে কি হয়েছে, প্রথমে আহ, মানে ভাষাটাকে শেখানো হয়েছে। ভাষা শিখতে 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 একটা ছেলে যখন পড়তে পড়তে বইয়ের একেবারে লাস্ট চ্যাপ্টারে যখন সে যাবে, একবারে সর্বশেষ অধ্যায়ে, 3টা খণ্ডে 3 নাম্বার খণ্ডে সর্বশেষ মানে পরিচ্ছেদে যখন সে যাবে, তখন হচ্ছে যে সে কোরআনের আয়াত এবং হাদিস পাবে। তার মানে পুরো ভাষাটা শিখে ফেলার পর হচ্ছে যে সে কোরআন এবং হাদিস সিলেবাসে পাচ্ছে। এটা একটা পদ্ধতি। আর আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমি যতটুকু, ধরেন আমি 5% ভাষা শিখেছি, তাহলে আমার এই 5% ভাষা শেখার ভেতর দিয়ে কোরআনের যতটুকু যতটুকু আয়াতের অংশ আমি বুঝতে পারবো, ওইটা আমি পড়ে ফেলবো। এরপরে আরো কিছুদিন যাওয়ার পরে মনে করেন আমি 10% ভাষা শিখেছি। তা আমার এই 10% এর বর্ধিত জ্ঞান দিয়ে আমি কোরআনের যেই যে অংশটুকু বুঝতে পারবো, ওই অংশটুকু আমি পড়ে ফেলবো। মানে এরকম না যে প্রথমে আমি ভাষাটা 100% শিখবো, এরপরে হচ্ছে আমি কোরআনের কাছে যাব, এরকম না। বরং আমার মানে এক একটা ধাপে আমি ধরেন 10% শিখেছি, তো 10% দিয়েই আমি কোরআনে যতটুকু বুঝার অতটুকু বুঝবো। এরপর ধরেন আমার ভাষা শিক্ষার জ্ঞানটা 20%-এ গিয়েছে,
এখন এই 20% দিয়ে আমি যতটুকু কোরআনের খুঁজে খুঁজে বুঝতে পারি, ওই খুঁজে খুঁজে ওই ওই জায়গাগুলো আমি বুঝে নিব। তার মানে একই সঙ্গে আমার ভাষার শিক্ষা প্লাস কোরআনটাকে বুঝা, দুইটা সমান তালে আমরা অগ্রসর হব। ফলে একসঙ্গে একই মানে এখানে কয়েকটা ফায়দা আছে। এক তো হচ্ছে আমাদের যে ভাষাটা শেখা হচ্ছে, যে জিনিসগুলো আমরা শিখছি, সেগুলো কোরআনের ভেতর দিয়ে বোঝার যে একটা প্র্যাকটিস, এটা আমাদের হবে। আবার আমি যে ভাষাটা শিখছি যে উদ্দেশ্যে এসে যে কোরআনের অর্থ বুঝবো, এটা তো আমাদের সবার মানে প্রধান উদ্দেশ্য যে কোরআনের অর্থটা বুঝবো। তা আমার ভাষা শিক্ষাটা যে কোরআনের অর্থ বোঝার ক্ষেত্রে সহায়ক হচ্ছে, আমার যে এটা সত্যিকার অর্থে আমি এটা বুঝতে পারছি, সেই অনুভূতিটা আমি একবার সচক্ষে দেখতে পারবো, ওইটা আমি সচক্ষে বুঝতে পারবো। ফলে আমার মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে, অনুপ্রেরণা কাজ করবে, আমাকে আরো বেশি উৎসাহিত করবে। ঠিক আছে? তো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই কিন্তু কোর্স শেষ করতে পারে না, যেহেতু বেশ লম্বা সময়, পুরো মানে এটা শেষ করতে করতে প্রায় 1.5 বছর লেগে যায়। তো এত লম্বা সময় তো অনেকে, তো কেউ হয়তো মনে করেন 6 মাস পড়েছে, 6 মাস পড়ে হয়তো সে কোর্স শেষ করেছে। তো এখন আমরা যদি সিস্টেমটা এরকম করতাম, যেটা ঈশ্বর শিখিতে আছে যে আয়াত কোরআন হাদিস এগুলো একেবারে সবার লাস্টে নিয়ে যেতাম, তার মানে একজন মানুষ 6 মাস পড়ার পরেও সে আসলে যা শিখলো সেটাকে সে কোরআনের মধ্যে অ্যাপ্লাই করতে পারলো না। কিন্তু আমরা এভাবে করার কারণে যেটা হয়েছে, কেউ যদি 6 মাসে পড়ে, তো ওই 6 মাস পড়ার ভিতর দিয়ে সে যতটুকু শিখেছে, অতটুকু সে অলরেডি কোরআনের ভিতরে অ্যাপ্লাই করে ফেলেছে। এরকম ভাবে আপনার কেউ যদি মাঝপথে পড়া ছেড়েও দেয়, অন্তত যতটুকু সে শিখেছে ততটুকু সে কোরআনের সঙ্গে এটাকে একটা কোরআনের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করতে পেরেছে, এবং কোরআন থেকে সে সরাসরি অর্থগুলো মোটামুটি ভাবে করতে পেরেছে, তার পড়ার ভেতর দিয়ে যতটুকু আসার ততটুকু। এটা একেবারে খালি হয়ে যায় না, এমন না যে আমার একবারে সর্বশেষ স্তর পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরকম রয়নি। ফলে আমরা এই সিস্টেমটা আমাদের কাছে বেশি মনে হয়েছে, এটার জন্য মূলত আমরা এশর বিশিকের পরিবর্তে আমরা নিজেরা একটা আলাদা সিলেবাস তৈরি করেছি। আগে আমরা এশর বিশিকই পড়াতাম, তো এই জিনিসগুলোর কারণে আমরা ওইটার পরিবর্তে এটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে আমাদের কোর্স পাঠ্য কি থাকবে, এই কোর্স পাঠ্য থাকবে হচ্ছে যে হাইয়াল আরাবিয়া কিতাব। আহ, ঠিক আছে, এটা হচ্ছে যে এটা আমাদের নিজে মানে একাডেমির নিজস্ব একাডেমি থেকে প্রকাশিত এই বইটা। এটা বিশেষ করে আপনারা যারা কর্মব্যস্ত মানুষজন বা কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া, ঠিক আছে, তাদের উপযোগী করে রচনা করা হয়েছে। অর্থাৎ আমরা আগে এসব শিখেই পড়াতাম, দীর্ঘ প্রায় 4 বছর আমরা এসব শিখেই পড়িয়েছি। তো এসব শিখে পড়াতে গিয়ে আমরা আসলে নানান রকম প্রতিকূলতার সম্মুখীন হতাম, যেহেতু এই বইটা মূলত মানে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য রচনা করা হয়েছিল। ফলে অনেক ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ছিলাম এটা পড়াতে গিয়ে। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে না, যেহেতু আমরা এই সমস্যাগুলো ফেস করছি, সেজন্য আমরা আপনাদের উপযোগী করে একটা মানে আলাদা সিলেবাস তৈরি করি। তো সেই জায়গা থেকে মূলত এই বইটার জন্ম হয়েছে। এখানে আমরা তিনটা জিনিসকে প্রাধান্য দিয়েছি: আরবি থেকে কোরআনের অর্থ বুঝতে পারা, এটা এক; দ্বিতীয়ত হচ্ছে মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং বিভিন্ন দোয়া এগুলোর অর্থ বুঝা; আর 3 নম্বরে হচ্ছে সাধারণ যে আরবিটা আছে, ওভারঅল যে ভাষাটা আছে, আরবি ভাষা ওভারঅল, সেই সামগ্রিক আরবি ভাষাটাকে আমরা প্রাধান্য দিয়েছি। এবং পাশাপাশি আরবি যে ব্যাকরণ আছে, নাহু এবং সরফ, ব্যাকরণের যে দুইটা দিক, এই দুইটা দিকও আমরা কাভার করেছি। হ্যাঁ, এটা পরিমিত পরিমাণে, অর্থাৎ পরিমিত পরিমাণে বলতে আপনার আমাদের ওই সংশ্লিষ্ট পাঠের সাথে যতটুকু ব্যাকরণগত বিষয় জরুরি, না বুঝলেই নয়, অতটুকু বিষয় আমরা পড়ব। তবে পুরো বইয়ের ভেতরে আমরা সরফের বলা যেতে পারে প্রায় 80% আমরা কভার করে ফেলেছি। মানে অর্থাৎ এই বইটা পুরোটা পড়ে ফেললে সরফের প্রায় 80%, মানে আরবি ব্যাকরণের কে দুইটা অংশে ভাগ করা হয়, একটা সরফ আর একটা নাহু। তো সরফটা হচ্ছে মূলত শব্দ প্রকরণ বিদ্যা, আমরা যে শব্দ তৈরি করি, ঠিক আছে, বিভিন্ন টেন্স, ইংরেজিতে আপনার বিভিন্ন টেন্স তৈরি করেন, একটা শব্দকে অতীতে নিয়ে যান, ভবিষ্যতে নিয়ে যান, বর্তমানে, একবচন, দ্বিবচন, মানে এক একটা শব্দকে নানাভাবে আমরা ভাঙি, নানান রূপে তৈরি করি, এই শব্দ নিয়ে খেলা যেটা, এটাকে বলা হয় সরফ। সরফের প্রায় 80%ই আমরা কভার করে ফেলেছি বইয়ের মধ্যে, মানে এটা পুরোটা পড়ে ফেললে সরফের প্রায় 80%ই আপনার জানা হয়ে যাবে। আর নাহুর বলা যেতে পারে প্রায় 60%-এর মতন কভার করা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ নাহুরও অধিকাংশ জিনিসই আপনার জানা হয়ে যাবে। এবং নাহু এবং সরফের বিষয়গুলোতে সরফের বিষয়গুলো আমরা আলাদা শীট দিব আপনাদেরকে। আহ, কিছু তো কিতাবে আছেই, বিষয়গুলোকে আরো বিস্তারিত বিশ্লেষণ করে প্রত্যেকটা পাঠের সাথে একটা করে শীট আপনাদেরকে দেওয়া হবে। তো আহ সেগুলো থেকে হচ্ছে আপনারা এই ব্যাকরণগত বিষয়গুলোকে আরো ভালো করে জানতে পারবেন। ঠিক আছে? আমরা ধীরে ধীরে আগাবো, কিন্তু খুব ভালো করে এক একটা জিনিসকে বুঝিয়ে বুঝিয়ে খুব সুন্দর করে আমরা আগাবো ইনশাআল্লাহ তাআলা। এখন এই কোর্স শেষে আমরা কি অর্জন করব যদি পুরো সিলেবাসটা আমরা ফলো করি? তাহলে আমরা কোরআনের অধিকাংশ আয়াত এবং অসংখ্য হাদিসের অর্থ নিজে নিজে আরবি থেকে বোঝা সম্ভব হবে আমাদের জন্য।
এখন এখানে একটা প্রশ্ন আসে যে অধিকাংশ আয়াত কেন, পুরোপুরি কেন নয়? তো পুরোপুরি নয় এই কারণে যে পুরোপুরি নয় কয়েকটা কারণে। প্রথমত হচ্ছে যে মানে কোরআনের মধ্যে অনেক শব্দ এমন আছে যেগুলো মানে এখনকার সময়ে এসে ব্যবহার প্রায় হয় না বললেই চলে। ফলে আমরা দৈনন্দিন বইপত্র পড়তে গেলে যে ধরনের শব্দ পাই আরবি ভাষার মধ্যে, সেগুলো তো আমাদের এমনিতেই মনে থাকে, কিন্তু ওই যে নতুন নতুন শব্দ যেগুলো শুধু কোরআনেই ব্যবহার দেখি, সাধারণ আরবিতে আমরা দেখি না, একটা বড় অংশ আছে শব্দ এরকম। তো ফলে শুধুমাত্র কোরআনের জন্যই শব্দগুলোকে আলাদা করে মুখস্থ করতে হয়। আবার কিছু কিছু ব্যাকরণগত বিষয় এরকম আছে, এটা খুবই জটিল, মানে এটা খুব উচ্চাঙ্গের ব্যাকরণগত জ্ঞান না থাকলে, অথবা আরবি যে অলংকার শাস্ত্র সেই জ্ঞানটা না থাকলে ওইটার অর্থ বুঝতে পারাটা পুরোপুরি একটু মুশকিল। এরকমও বেশ অনেক আয়াত আছে। তো ওই একটু ক্রিটিক্যাল ধরনের যে ইয়াগুলো একটু উচ্চাঙ্গের বা একটু জটিল ব্যাকরণগত বিষয় টিষয় আছে যেখানে, ওই জিনিসগুলো বোঝাটা সম্ভব হবে না। ঠিক আছে, এই কারণে আমি বলেছি যে অধিকাংশ আয়াত, ওইটা বোঝার জন্য, ওগুলা বোঝার জন্য আপনাকে আরো একটু মানে বিস্তৃত পড়াশোনা করতে হবে। তারপরে এবং এটার জন্য আরো একটু মেহনত করতে হবে। ঠিক আছে। এছাড়া আরবিতে সাধারণ যেই কথোপকথন করা নরমালি সহজ ভাষায় লেখা আরবি বইপত্র জবর যে ছাড়াই পড়তে পারে এবং বুঝতে পারার যোগ্যতা অর্জিত হবে। এই জন্য আমরা আমাদের এই কিতাব শেষ হওয়ার পরে যারা এরপরে আরো পড়তে চায়, যে না আমি তো আরবি শিখেছি এখন আমি আরো বেশি পড়তে চাই, তো আমরা কিন্তু তাদের জন্য ব্যবস্থা রাখি। এই কিতাব শেষ করার পরে যারা আগ্রহী থাকে তাদেরকে আমরা আবুল হাসান নদভী রহমতুল্লাহ লেখা কাসাসুন নাবিয়্যিন, তারপরে আল কেরাতুর রাশেদা, ঠিক আছে, তারপরে এই ধরনের আরো অন্যান্য আরবি সাহিত্যের বইপত্র এগুলো আমরা পড়াই। তবে যারা এটা সফলভাবে শেষ করতে পারে তাদের জন্য আর কি। তো আচ্ছা, এখন আসেন আমরা এবার চলে যাই হচ্ছে আমাদের মানে ইয়ের মধ্যে, যে আমরা কোর্স কার্যক্রম এতক্ষণ ধরে তো আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করেছি, কোর্স সংক্রান্ত আলোচনা আর কি। এবার আমরা একবার সরাসরি মানে কোর্সের বিষয়ে চলে যাই। আজ এখন এখানে আমরা কি কি বিষয় জানতে হবে আমাদেরকে? ক্লাস কিভাবে এবং কবে হবে, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বরে হচ্ছে ক্লাস কিভাবে এবং কবে হবে। দুই নম্বর ক্লাসের হাজিরা কিভাবে দিবেন। তিন নম্বরে আপনার ক্লাসের হাজিরা কিভাবে দিবেন বলতে আমরা আলাদাভাবে ক্লাসের হাজিরা নেই, ঠিক আছে, মনিটরিং করার জন্য। তো এটা কিভাবে দিবেন সেটা দেখাবো। হোমওয়ার্ক গুলো কিভাবে জমা দিবেন, প্রত্যেকটা ক্লাসের সাথে একটা করে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক গুলো কিভাবে জমা দিবেন সেটা দেখাবো। পড়াগুলো কিভাবে নেওয়া হবে আপনাদের কাছ থেকে, ঠিক আছে, এটা এই ব্যাপারে বলবো। এরপরে পরীক্ষা কিভাবে হবে আপনাদের, কবে কবে হবে, এটা নিয়ে বলবো। পড়া সংক্রান্ত প্রশ্ন যদি কোনো থাকে, আপনি ধরেন একটা পড়া পড়তে গিয়ে আপনি বুঝতে পারছেন না, কোন একটা জায়গাতে আপনার খটকা লেগেছে, তো এটা আপনি কিভাবে এটা প্রশ্ন করবেন বা জানতে চাইবেন সেই সংক্রান্ত বিষয়টা বলবো। এবং পারস্পরিক প্র্যাকটিস, কারণ এটা ভাষা কিন্তু মূলত প্র্যাকটিসের নাম, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগে, তো প্র্যাকটিসটা কিভাবে করবেন সেটা দেখাবো, সেটা বলে দিব। এবং লাস্টলি হচ্ছে কেউ যদি কোর্স করতে না চান, যে না আমি আর কোর্স করতে পারছি না, হয়তো অন্য কোনো পড়ার চাপে অসুস্থতার কারণে বা নানান কারণেই আপনি যদি কোর্স ছেড়ে দিতে চান, সেক্ষেত্রে কি করণীয়, এই গুরুত্বপূর্ণ 8টা বিষয় এখন আমি একটু দেখাবো। তো আমি আমি একটা ইয়াতে চলে যাচ্ছে যে আপনাদের কি বলে এটাকে, মানে আপনাদের প্রত্যেককেই কিন্তু ই ক্যাম্পাসে অ্যাড করা হয়েছে। তো ই ক্যাম্পাসে যদি আপনারা যান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই ধরনের মানে একটা ই ক্যাম্পাস আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, প্রত্যেকেই যারা ভর্তি হয়েছেন আপনাদেরকে ই ক্যাম্পাসে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে। তো এখানে কোর্সে যদি যান, কোর্সে গেলে, এবং এটার জন্য আলাদা অ্যাপসও আছে, আপনারা ওই মানে আমি তো ল্যাপটপ থেকে দেখাচ্ছি, আপনারা তো ফোনে দেখবেন, তো ফোনে চাইলে আপনি সরাসরি ব্রাউজার থেকেও ব্যবহার করতে পারেন, চাইলে অ্যাপস যেটা আছে অ্যাপস থেকেও ইউজ করতে পারেন, অ্যাপস থেকে ইউজ করাটাই সহজ, সহজে এটা মেনটেন করা যায়। তো আপনি যেই কোর্সে আছেন সেই কোর্সটা এখানে শো করবে, যেমন আমি এখানে প্রথম সেমিস্টার যেটা আরবি ভাষার, এটার ভিতরে আমি ঢুকলাম। তা আপনারা আপনাদের ইয়ার ভিতরে যদি ঢুকেন তাহলে এখানে কয়েকটা বিষয় দেখবেন। ঠিক আছে, প্রথমত হচ্ছে যে এখানে ই ক্যাম্পাস নির্দেশিকা আছে। ই ক্যাম্পাস নির্দেশিকার মধ্যে মূলত আপনি ই ক্যাম্পাসটা কিভাবে ব্যবহার করবেন, হ্যাঁ, এই জিনিসগুলো আর কি ওখানে গুরুত্বপূর্ণ। এই যে দার্স দেখার পর হাজিরা কিভাবে দিবেন, মানে এখন যে জিনিসগুলো আমি বলবো, ঠিক আছে, এই জিনিসগুলোই হচ্ছে মূলত এখানে দেখানো হয়েছে। তারপরেও আমি এখন আবার এটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রয়োজনীয় তথ্য এবং নীতিমালা এখানে কিছু পাবেন। আরবি কিবোর্ড সেটিংস, যারা এখন আরবি কিবোর্ড আপনাদের ফোনে ইনস্টল করে নেন নাই, তারা দয়া করে সবাই আরবি কিবোর্ড ইনস্টল করে নেবেন। ঠিক আছে, বর্ণ কিবোর্ড ব্যবহার করতে পারেন, অথবা চাইলে ইয়াও ব্যবহার করতে পারেন, কি বলে এটাকে, আহ ওই যে রিদমিক যেটা আছে, রিদমিকও চাইলে ব্যবহার করতে পারেন। রিদমিকটা এখানে মনে হয় আমরা দেই নাই,
এটাও দিয়ে দিব। দেখি রিদমিকটাও ভালো, আমি নিজেও এটা ব্যবহার করি। আগে বর্ণমালা করতাম, আগে বর্ণ কিবোর্ড ইউজ করতাম, এখন রিদমিক করি। আচ্ছা, এরপরে হচ্ছে কোর্স সংক্রান্ত তথ্যাবলী। এখানে কোর্স সংক্রান্ত তথ্যাবলী পাবেন যে আমরা এখানে কি কি পড়াবো। হ্যাঁ, আরবি ভাষা শিক্ষার নতুন কারিকুলামে, অর্থাৎ আমরা তো আগে সর্বশেষে পড়াতাম, তো পরবর্তী সময়ে তো নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে, সেখানে কি কি পড়ানো হবে এটা বিস্তারিত দেখানো হয়েছে। এরপরে প্রয়োজনীয় পিডিএফ এর মধ্যে হচ্ছে যে আপনারা বেশ কিছু জিনিস পেয়ে যাবেন। এক নম্বরে হচ্ছে যে প্রথম অধ্যায়ের সকল শব্দ, অর্থাৎ আমরা যে কিতাবটা আপনাদেরকে পড়াবো, হাইয়াল আরাবিয়া, তো এই কিতাবটা আশা করি আপনারা এটা সবাই সংগ্রহ করেছেন। না করলেও যারা এখনো সংগ্রহ করেন নাই, কিতাবটা আপনারা সংগ্রহ করে নিন। তো কিতাবের মধ্যে মোট 4টা অধ্যায় আছে, এক একটা অধ্যায় আমরা এক এক সেমিস্টারে পড়াবো। তো প্রত্যেকটা সেমিস্টারের জন্য আলাদা আলাদা ক্লাসরুম আছে। তো এক এক সেমিস্টারের সাথে ওই সেমিস্টারে যতটুকু অংশ পড়ানো হবে অতটুকু অংশের পিডিএফ দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। ঠিক আছে, কারণ অনেকে আছে যে সবসময় তো সাথে বই থাকে না। ধরেন আপনি কোথাও সফরে আছেন বা গাড়িতে বসে পড়তে যাচ্ছেন, তো এত বড় বই তো সবসময় নিয়ে যাওয়া, ক্যারি করা সম্ভব হয় না। তাহলে আপনি তখন ওই পিডিএফ এর ওই জায়গা থেকে অংশটুকু আপনি পড়লেন, ক্লাস দেখলেন। ওই সুবিধার জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি। পাশাপাশি হচ্ছে এখানে দেখেন প্রথম অধ্যায়ের সকল শব্দ, প্রথম অধ্যায়ের মধ্যে এভাবে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই যত শব্দ আছে ওই শব্দগুলোকে আমরা একটা আলাদা শিটে দিয়ে দিয়েছি, যাতে করে শব্দার্থগুলো আপনারা বারবার পড়ে মনে রাখতে পারেন। কারণ বই থেকে শব্দার্থগুলো পড়তে গেলে যেটা হয়, বারবার পৃষ্ঠা উল্টানোর একটা ঝামেলা থাকে, বারবার পৃষ্ঠা উল্টাতে হয়। তো সেজন্য আমরা সকল শব্দ এক জায়গায় করে দিয়েছি, যাতে করে ওই বারবার আপনারা এটার উপর নজর বুলিয়ে, কারণ ভোকাবুলারি গুলো মনে থাকে না, অনেক সময় ভোকাবুলারি গুলো বারবার পড়তে হয়, বারবার দেখতে হয়, না হয় এটা মাথা থেকে চলে যায়। তো ওইটাকে সহজ করার জন্য আমরা সকল শব্দের একটা শীট এখানে দিয়ে দিয়েছি, এই যে ঠিক আছে, সকল শব্দ সংকলন একটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে হাইলাল আরাবিয়া প্রথম অধ্যায় যতটুকু পড়ানো হবে অতটুকু কিন্তু আপনাদেরকে এখানে এই যে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা আপনারা এখান থেকে নিতে পারেন, আর চাইলে আপনারা ইয়াও করে নিতে পারেন, মানে আর মূল বই যেটা একসঙ্গে পুরো বই, সেটা তো আপনারা কিনে নিতে পারবেন। আচ্ছা, এখন এখানে এরপর দেখতে পাচ্ছেন হাতের লেখা। তো হাতে আরবি হাতের লেখা এটা মানে কোর্সের কোনো কিছু না, এটা আপনারা ভাষা শিখছেন, অনেকের আছে হাতের লেখা শেখারও শখ, আমি আরবি হাতের লেখাটা সুন্দর করব। তো এখানে আরবি হাতের লেখার কিছু টিউটোরিয়াল আমি দিয়ে দিয়েছি, যাতে করে যারা আগ্রহী তারা হাতের লেখার প্র্যাকটিসটা করতে পারে। এটা কোর্সের সাথে সম্পর্কযুক্ত কোনো কিছু না, এটা এমনি বাড়তি একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে যারা আগ্রহী তাদের জন্য। আচ্ছা, এরপরে যেমন আজকে উদ্বোধনী আলোচনাটা হচ্ছে, এই উদ্বোধনী আলোচনাটা রেকর্ড আমরা পরে দিয়ে দিব। এই ফোল্ডারটাতে ঢুকলে আপনারা হচ্ছে যে উদ্বোধনী আলোচনা যেটা আজকে হচ্ছে এটার রেকর্ড আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আসেন আমাদের ক্লাসগুলো কিভাবে হবে। তো আমাদের মূল ক্লাস যেটা আপনাদেরকে দেওয়া হবে, আমাদের ক্লাসগুলো লাইভ এবং রেকর্ডের সমন্বয়ে। তো মূল পড়া যেটা আপনাদেরকে দেওয়া হবে সেটা আপনাদের এই যে ই ক্যাম্পাস আছে, এই ই ক্যাম্পাসের মধ্যেই আমরা প্রতি সপ্তাহে 3টা করে, শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই 3 দিন হচ্ছে আপনাদেরকে ই ক্যাম্পাসে এক একটা ক্লাস দিয়ে দিব। ধরেন শনিবার দিন ক্লাস হওয়ার দিন, শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই 3 দিন ক্লাসের দিন। তো শনিবার সকাল বেলায় হচ্ছে ফজরের পরেই ক্লাসটা আপনাদেরকে ই ক্যাম্পাসে আমরা দিয়ে দিব। এই ক্যাম্পাসে দিয়ে আপনাদের যে নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে যে আজকের 1 নাম্বার ক্লাসটা দেওয়া হয়েছে এবং এই ক্লাসের মধ্যে এটা পড়ানো হয়েছে, এইভাবে আপনাদেরকে ওখানে বলে দেওয়া হবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যারা সকালে ফ্রি থাকেন, সকালে দেখলেন অনেকে আছে সকালে ফ্রি থাকেন না, ঘরের কাজকর্ম থাকে, দুপুর বেলায় ফ্রি হয়, অনেকে আছে যে দুপুরেও ফ্রি হয় না, রাতে ফ্রি হয়। মানে আপনাদের যার যেই টাইমে আপনারা ফ্রি হন ওই টাইমটাতে আপনি ক্লাসটা দেখলেন। ক্লাসটা খুব ছোট ছোট হবে, 15 মিনিট থেকে 20 মিনিট, এর উর্ধে যাবে না। 10 মিনিট অথবা 15 মিনিট, সর্বোচ্চ গেলে 20 মিনিট, তার উপরে যাবে না। তার মানে খুবই ছোট। ঠিক আছে, আপনি বসে ক্লাসটা দেখবেন। ক্লাসটা দেখার পরে যেমন এই যে দেখাই যে দার্স নাম্বার 1, মানে আপনার ক্লাসটা এইভাবে দেওয়া হবে আপনাদেরকে এখানে। তো আপনি এখান থেকে ক্লাসটা দেখবেন। ক্লাসটা দেখার পরে এই যে উপরে এখানে দেখেন অ্যাটেন্ডেন্স এর একটা মানে ইয়া আছে, এই যে সাবমিট অ্যাটেন্ডেন্স একটা অপশন দেখবেন, ওখানে ক্লিক করলে আপনার এটার অ্যাটেন্ডেন্স পড়ে যাবে, মানে ক্লাসটা দেখা শেষ হওয়ার পর আপনি এখান থেকে অ্যাটেন্ডেন্স দিবেন। তো এইখানে ক্লিক করা মানে হচ্ছে যে আপনি ক্লাসটা দেখে শেষ করেছেন। আমরা এগুলো মনিটরিং করব যে কে ক্লাস দেখেছেন, কে দেখেন নাই, কে পিছিয়ে আছেন, হ্যাঁ, বা কে পড়াটাকে জমিয়ে রেখেছেন, এগুলো আমরা এখান থেকে মনিটরিং করব। এটা দিলে আপনার এটা সাবমিট হবে অ্যাটেন্ডেন্স। এবং যখন আপনি অ্যাটেন্ডেন্স দিবেন তখন আপনার এখানে একটা টিক চিহ্ন পড়বে, এই যে দেখেন বাম দিকে দেখেন এখানে একটা টিক চিহ্ন পড়ছে। নিচেরটাতে কিন্তু টিক চিহ্ন নাই, কারণ নিচেরটাতে আমি
অ্যাটেন্ডেন্সটাকে সাবমিট করি নাই, সেজন্য টিক চিহ্ন নাই, কিন্তু প্রথমটাতে অ্যাটেন্ডেন্স সাবমিট করা হয়েছে, ফলে এখানে পাশে একটা টিক চিহ্ন পড়েছে। এখন আসেন, প্রত্যেকটা পাঠের সাথে একটা করে শীট দেওয়া হবে। শীট কোথায় পাবেন? প্রত্যেক পাঠের প্রথম যেই দার্সটা আছে, মানে প্রথম যে পরিচ্ছেদের ক্লাসটা আছে, এই প্রত্যেক পাঠের, কারণ প্রত্যেকটা পাঠে 3টা করে পরিচ্ছেদ থাকবে, এক একটা পাঠে 3টা করে পরিচ্ছেদ থাকবে। তো প্রথম পরিচ্ছেদের সাথে হচ্ছে ওই পাঠের যে শীট, সেই শীটটা আপনারা এখানে পাবেন, এই যে নিচে লেখা আছে, হ্যাঁ, শীটের মধ্যে ক্লিক করলেই শীটটা আপনাদের সামনে চলে আসবে। এই যে শীটের মধ্যে হচ্ছে যে বিষয়গুলো ক্লাসে আপনাদেরকে বলে দেওয়া হবে, ওই বিষয়গুলোকে শীট আকারে আবার দিয়ে দেওয়া হবে। এর কারণ হচ্ছে, আমরা চেষ্টা করেছি যাতে করে আপনাদেরকে হাতে কলমে কাগজ নিয়ে কোনো কিছু নোট করতে না হয়, কারণ এখানে আপনারা যারা ভর্তি হন সবাই হচ্ছে দেখা যায় চাকরি টাকরি করেন বা অন্য পড়াশোনা আছে, সংসার আছে, তো সবকিছু মিলিয়ে আপনারা ব্যস্ত থাকেন। এখন যদি আপনাদেরকে এগুলো আবার বসে বসে নোট করা লাগে, এটা অনেকের জন্য পেইনফুল একটা ব্যাপার হবে। আমরা এই কারণে চেষ্টা করেছি আমাদের দিক থেকে আপনাদেরকে যা যা প্রোভাইড করা সম্ভব সবকিছু আপনাদেরকে দিতে। আপনাদের কাজ হচ্ছে শুধু আপনারা পড়াগুলো শিখবেন। মানে আমরা একবারে রান্না বান্না করে ভাত বেড়ে প্লেটে তুলে একবারে আপনাদের সামনে দিয়ে দিয়েছি। এখন আপনাদের কাজ হচ্ছে শুধু মুখে নিবেন আর খাবেন। তো মুখে নেওয়া এবং গিলার কাজটা তো আর আমরা করতে পারবো না। ওইটা পারলে ওইটা আমরা করে দিতাম, কিন্তু এটা তার সম্ভব না, সেজন্য এটা আর আমরা করতে পারি নাই। তবে এর আগে যা যা করা দরকার সব আমরা আপনাদের জন্য করে দিয়েছি, ঠিক আছে? এখন আসেন, এরপরে নিচে একটা হোমওয়ার্ক থাকবে। ওই ক্লাসের মধ্যে যেই পড়াগুলো পড়ানো হবে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে এখানে একটা হোমওয়ার্ক দেওয়া হবে। তো আপনারা যেটা করবেন, এখানে এই যে খালি জায়গা থাকবে, এখানে আপনি হোমওয়ার্কটাকে, মানে এখানে 1 2 3 দেওয়া আছে, তো এভাবে 1 2 3 দিয়ে আপনি এই হোমওয়ার্কের অ্যান্সার গুলো এখানে লিখবেন। লিখে পরে যে নিচে হাতের বাম দিকে দেখেন সাবমিট বাটন আছে, ওখানে ক্লিক করলে আপনার হোমওয়ার্কটা জমা হয়ে যাবে। যখন আপনি হোমওয়ার্ক জমা দিবেন, তখন কিন্তু এখানে আবার একটা ইয়া হবে, এই যে এরকম আরেকটা চিহ্ন উঠবে, মানে যেমন এখানে একটাতে হোমওয়ার্ক জমা দেওয়া হয়েছে আর একটাতে জমা দেওয়া হয় নাই, ঠিক আছে? তো আপনি হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন, এবং আপনার কয়টা হোমওয়ার্ক পেন্ডিং এ আছে আপনি জমা দেন নাই, এগুলো কিন্তু আপনার ড্যাশবোর্ডে শো করবে, যে এখানে নিউ ক্লাস আপডেট, হ্যাঁ, হোমওয়ার্ক পেন্ডিং কয়টা, এক্সাম থাকলে এক্সাম পেন্ডিং আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে ড্যাশবোর্ড থেকে শো করবে। তো এখানে তাহলে আমরা আহ আলোচনা করলাম ক্লাস কিভাবে এবং কবে কবে হবে। কবে হবে তাহলে ক্লাস, মূল ক্লাস যেটা, এটা এই যে রেকর্ডেড দেওয়া হবে আপনাদেরকে, ওখান থেকে আপনারা দেখে হাজিরাটা দিবেন। আর এটা দেওয়া হবে তিন 3 দিন, শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, ফজরের পরে দেওয়া হবে। দেওয়ার পরে নোটিশ বোর্ড আপনাদেরকে জানানো হবে, ঠিক আছে? ক্লাসের হাজিরা কিভাবে দিবেন সেটা দেখানো হয়েছে, হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন সেটাও দেখানো হয়েছে, ঠিক আছে? এখন পড়া কিভাবে নেওয়া হবে, এখন বিষয় হচ্ছে যে ক্লাসটা তো আমরা দিলাম, ক্লাসের পড়াটা আপনি দেখলেন, দেখার পরে এই পড়াগুলো আপনার কাছ থেকে উস্তাদরা নিবেন লাইভে। এই যে আজকে যেমন আমি ডিসকাশন গ্রুপে জুমের লিংক দিয়েছি, আপনারা সবাই সেই লিংকে অ্যাড হয়ে যুক্ত হয়েছেন। একই সিস্টেমে আপনাদেরকে জুমের লিংক দেওয়া হবে, আপনারা সেই জুমের মধ্যে অ্যাড হবেন। অ্যাড হওয়ার পরে উস্তাদ যারা আছেন তারা হচ্ছেন যে আপনাদের পড়াগুলো আপনাদের কাছ থেকে নিবেন, ঠিক আছে? যে পড়াগুলো পড়ানো হয়েছে সেই পড়া আপনাদের কাছ থেকে নিবেন। তো পড়া দেওয়ার ক্ষেত্রে আমরা আপনাদেরকে 2টা গ্রুপে ভাগ করব পড়া নেওয়ার সুবিধার্থে, যেহেতু আপনারা মানুষজন অনেক। তো আপনার 2টা গ্রুপে ভাগ করব, সহজে যেন পড়া দেওয়াটা সম্ভব হয়। একটা মাক্কি আর একটা মাদানি, এটা আমরা এখনো ভাগ করি নাই। ভাগ করে নেই বলতে, ই ক্যাম্পাসে আপনাদেরকে যে অ্যাড করা হয়েছে সেখানে অলরেডি ভাগ করা আছে। আপনারা এই ক্যাম্পাসে গেলেই দেখবেন যে কে মাক্কি কে মাদানি, ওটা আপনারা গেলেই দেখবেন। যেমন মনে করেন আমি যদি এখানে যাই, তাহলে দেখেন, এই যে দেখেন এখানে লেখাই আছে। ধরেন আমি যদি যাই, এই যে মানে কোর্সের নামের উপরে যে 17 নং ব্যাচ মাদানি, এই যে লেখা আছে এখানে মাদানি, তো তাকালেই দেখবেন, আপনার এই ক্যাম্পাসে ঢুকলেই দেখবেন যে আপনি কি মাক্কি নাকি মাদানি। যারা মাক্কি গ্রুপের তাদের ওখানে মাক্কি লেখা থাকবে, যারা মাদানি গ্রুপে তাদেরটাতে মাদানি লেখা থাকবে, এভাবে, ঠিক আছে? তো আপনাদেরকে এরকম মাক্কি মাদানি 2টা গ্রুপে ভাগ করা হয়েছে, এবং মাক্কি মাদানির জন্য আমরা আলাদা 2টা মেসেঞ্জার গ্রুপ খুলবো, এটা এখনো খুলি নাই, এটা খোলা হবে। তো ওই প্রত্যেক ব্যাচের জন্য, মানে শাখার জন্য আলাদা আলাদা টিচাররা থাকবেন পড়া নেওয়ার জন্য। তো ওনারা এইভাবে জুমের লিংক দিলে আপনারা সেখানে অ্যাড হবেন। অ্যাড হওয়ার পর আপনাদের কাছ থেকে লাইভে পড়াগুলো শোনা হবে, ঠিক আছে? পড়া কিভাবে নেওয়া হবে সেটাও বললাম। তো পড়া নেওয়ার ক্ষেত্রে আমরা মানে চেষ্টা করব, মানে আমরা বাধ্যতামূলক করছি সপ্তাহে অন্তত একদিন পড়া দেওয়া বাধ্যতামূলক, ঠিক আছে? আর যদি কেউ চান তিনি আপনার মানে একাধিকবারও পড়া শুনিতে পারবেন, মানে সর্বোচ্চ কতবার পড়া শোনাবেন আপনি তার কোনো লিমিটেশন নাই, আপনি চাইলে প্রত্যেক দিনই শুনিতে পারবেন। কিন্তু
আপনার সর্বনিম্ন কমপক্ষে সপ্তাহে একদিন হতেই হবে। সমস্যাটা হচ্ছে শুরুর দিকে সবাই মানে খুব আগ্রহ দেখায় পড়াশোনার জন্য, কিন্তু 2 3 4 সপ্তাহ যাওয়ার পরে তখন দেখা যায় যে আপনার কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে এটা সংখ্যা কমতে থাকে, কমতে কমতে একটা পর্যায়ে এসে অবস্থা এমন হয় যে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজনই প্রতিদিন পড়াশোনায়, বাকি যারা আছে তাদেরকে অনেক মানে বলে কয়ে ডেকে ডেকে আনতে হয়, তারপরেও তাদের নাগাল পাওয়া যায় না। ওস্তাদরা দেখা যায় বারবার নক করতে থাকেন, ভাই পড়া দেন পড়া দেন, পড়া শোনাবেন না, প্রত্যেকে পার্সোনালি নক করে, পার্সোনালি প্রত্যেকের পিছনে লেগে থাকে। তারপরেও দেখা যায় যে তাদের কাছ থেকে পড়া উদ্ধার করা সম্ভব হয় না। তো প্রথম প্রথম দিকে সবার খুব জজবা থাকে, এই জজবাটা কয়েকদিন পরে শেষ হয়ে যায়। তা আপনাদের ক্ষেত্রে যদি এরকম না হয়, আপনারা নিয়মিত পড়াশোনার চেষ্টা করবেন, অন্তত পক্ষে সপ্তাহে একদিন। এখন মনে হচ্ছে যে সপ্তাহে মাত্র একদিন, কিন্তু কিছুদিন পরে দেখবেন যে একদিনের জন্য খুঁজে পাওয়া যাবে না। তো অন্তত পক্ষে একদিন বলছি আমি। আর চাইলে আপনি এর থেকে বেশিও পড়া কি করতে পারবেন, শোনাতে পারবেন, কিন্তু অন্তত পক্ষে একদিন হলেও যেন আপনি পড়াটা শুনান। কারণ নিয়মিত পড়া না শোনালে আপনার কোন কোন জায়গায় কমতি থেকে যাচ্ছে, পড়াগুলো আপনার ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা এটা তো আপনি বুঝবেন না। এই কারণে আপনারা নিয়মিত পড়া শোনানোর ক্ষেত্রে মনোযোগী থাকবেন, গাফলতি করবেন না, ঠিক আছে? তাহলে পড়াগুলো নেওয়া হবে আপনাদের লাইভে। এখন পড়াটা নেওয়ার রুটিন এটা আপনাদেরকে আমরা পরে বলে দিব, যে কি কি বারে পড়া নেওয়া হবে। এইটা রুটিনটা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে পরীক্ষা কিভাবে হবে, কবে কবে হবে? এবার আমরা যদি পরীক্ষার আলাপে যাই, তো আমাদের এই কিতাবের মধ্যে হচ্ছে যে আমি একটু দেখাই আপনাদেরকে, কিতাবের মধ্যে হচ্ছে যে এই তিনটা ইয়া আছে, মানে কিতাবের আমরা প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে, মানে এক একটা অধ্যায় আমরা এক এক সেমিস্টারে পড়াবো, প্রতি অধ্যায়ে হচ্ছে 12টা পাঠ। আপনারা যারা কিতাব সংগ্রহ করেছেন কিতাবটা খুলে দেখবেন যে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে 12টা করে পাঠ আছে, ঠিক আছে? এবং 12টা পাঠ মানে কি, তিন আহ, আহ, তি- মানে 12টা করে পাঠ আছে। তো আমরা হচ্ছে যে প্রতি 3 পাঠ অন্তর অন্তর একটা করে পরীক্ষা নিব, প্রতি 3 পাঠ অন্তর অন্তর পরীক্ষা নিব, ঠিক আছে? ধরেন 1 থেকে 3 পার্ট যখন শেষ হবে তখন একটা পরীক্ষা নেওয়া হবে, এরপরে 4 থেকে 6 পার্ট যখন শেষ হবে আর একটা পরীক্ষা নেওয়া হবে, 2টা পরীক্ষা, 3 4 12, মানে সেমিস্টারে মোট 4টা পরীক্ষা নেওয়া হবে আপনাদের, ঠিক আছে? তো আমাদের সিস্টেমটা হচ্ছে যে আমরা এক এক সপ্তাহে এক এক পাঠ পড়বো। হ্যাঁ, ধরেন প্রথম সপ্তাহে আমরা প্রথম পাঠ পড়লাম, 3টা পরিচ্ছেদ, তো এক একটা পরিচ্ছেদ এক একটা ক্লাসে পড়বো। তাহলে সপ্তাহে 3টা করে ক্লাস হওয়া মানে কি 3টা পরিচ্ছেদ পড়া, তার মানে এক একটা পাঠ আমরা সপ্তাহে পড়বো। এভাবে 3 সপ্তাহে মানে 21 দিনে আমাদের 3টা পাঠ শেষ হবে। 21 দিনে 3টা পাঠ শেষ হওয়ার পরে আমরা 1 সপ্তাহ ক্লাস অফ রাখবো, ঠিক আছে? পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকে পড়া পিছিয়ে থাকবে, অনেকের প্রস্তুতির কমতি থাকবে, এই সবকিছু প্রস্তুতি নেওয়ার জন্য 1 সপ্তাহ ক্লাস অফ রেখে পিছনের পড়াগুলোকে প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে? এরপরে মাস শেষে পরীক্ষা নেওয়া হবে। তার মানে আমরা প্রতি মাসে 3 পাঠ করে পড়বো, ঠিক আছে? 3 সপ্তাহে 3 পাঠ, আর 1 পাঠ হচ্ছে এই পিছনের পড়াগুলোকে রিভাইজ দেওয়ার জন্য। এরপরে মাস শেষে পরীক্ষা, এক এক মাস 4 সপ্তাহে, ঠিক না? তাহলে এইভাবে আমরা প্রতি 1 মাসে 3টা পাঠ পড়ে 4 মাসে মোট 3 4 12, 12 পাঠ শেষ করব, মানে এক একটা অধ্যায় আমরা শেষ করব, এক একটা সেমিস্টার 4 মাস করে, এইভাবে আমরা বিন্যাসটা করেছি, ঠিক আছে? তাহলে পরীক্ষা কবে কবে হবে এটা আগে থেকে তাহলে আপনাদের জানাই থাকবে। এরকম না যে হঠাৎ করে পরীক্ষার ঘোষণা আসবে আর আপনারা মানে ইয়া হয়ে যাবেন যে হায় হায় এখন কি করব, পরীক্ষা তো চলেই এলো, এরকম না। এটা আগে থেকে ঘোষণা দেওয়াই আছে যে আমাদের কোন কোন পর্যায়ে গেলে আমরা পরীক্ষা নিব, প্রতি 3 পাঠ অন্তর অন্তর, তার মানে 1 থেকে 3 পাঠে একটা পরীক্ষা, তারপরে 6 থেকে 9 একটা পরীক্ষা, না 6 7 8 8 পর্যন্ত একটা পরীক্ষা, পরে 9 10, আহ, দুঃখিত, 1 থেকে 3 পাঠে একটা পরীক্ষা, এরপরে 4 থেকে 6 আরেকটা পরীক্ষা, এরপরে 7 থেকে 9 আরেকটা পরীক্ষা, এরপরে 10 11 12 পরে একটা ফাইনাল সেমিস্টার ফাইনাল হবে আর কি আপনাদের, ঠিক আছে? তো পরীক্ষাটা কিভাবে হবে? পরীক্ষাটা হবে হচ্ছে মূলত এই যে আপনাদের ই ক্যাম্পাসেই আমরা প্রশ্নপত্র দিয়ে দিব। ধরেন এই যে আমরা যদি ই ক্যাম্প, আচ্ছা এই যে এখানে দেখেন কোর্সের মধ্যে গেলে এখানে যে এক্সাম নামে একটা অপশন থাকবে, এখানে আপনাদেরকে প্রশ্নপত্র দেওয়া হবে। এখানে আপনারা এই যে এখানে তো মানে প্রশ্নপত্র দেওয়া নাই, এগুলো সব রেজাল্ট দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এক্সাম পেপার এখানে থাকবে, এক্সাম পেপারের মধ্যে আপনি ক্লিক করলেই ওইটা প্রশ্ন আকারে চলে আসবে, লিখিত আকারে আপনারা পরীক্ষা দিবেন। তা আমরা পরীক্ষাগুলো সাধারণত আপনার ফজরের পরে
প্রশ্নপত্রটা ওপেন করে দেই এবং এটা নোটিশ দিয়ে আপনাদেরকে বলে দেওয়া হবে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আপনারা পরীক্ষায় অংশ নেন। এবং এটার পরীক্ষার উত্তরপত্র জমা দেওয়ার সময় থাকবে রাত 12টা পর্যন্ত। মানে আমরা একটা নির্ধারিত টাইমকে ফিক্সড করে দেই না যে এই 1 ঘন্টার মধ্যে পরীক্ষা দিবেন, যেহেতু আমরা একটু ফ্লেক্সিবল রাখার চেষ্টা করেছি, যেহেতু আপনারা এখানে সবাই মানে কেউই এরকম না যে ফুল টাইম এখানকার স্টুডেন্ট। প্রত্যেকেই দেখা যায় হয় চাকরি করেন, না হয় সংসারী, না হয় কলেজ ইউনিভার্সিটিতে পড়েন। তো আসলে একটা ফিক্সড টাইম করে দিলে, যদি যদি 7টা থেকে 8টার মধ্যে সবাই পরীক্ষা দিবেন, এভাবে করলে মানে এটা আসলে সবার পক্ষে সম্ভব হবে না। কারণ ওই টাইমে দেখা যাবে যে হয়তো কারো অফিস আছে, কারো হয়তো ওই টাইমে সংসারে নাস্তা বানানো লাগছে, কারো হয়তো বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে, মানে নানান রকমের ঝামেলা। এই জন্য আমরা ফজরের পরে প্রশ্নটা ওপেন করে দিব, রাত 12টা পর্যন্ত সুযোগ থাকবে। এই পুরা সময়ের ভিতরে আপনার যখন খুশি, সকাল 10টায় দিতে পারেন, দুপুরে দিতে পারেন, বিকেলে দিতে পারেন, রাত 12টার আগে যখন আপনার সময় হবে তখন আপনি পরীক্ষাটা দিয়ে দিন। কিন্তু রাত 12টা বেজে গেলে অটোমেটিকলি এই প্রশ্নটা লক হয়ে যাবে, তখন আপনি আর পরীক্ষা দিতে পারবেন না। যেমন এই যে দেখেন, এটা ওভার, মানে এটা টাইম ওভার হয়ে গেছে আর কি, এটা চাইলেও আর পরীক্ষা দেওয়া যাবে না। ঠিক আছে? তো এরকম আর কি। এখন এইভাবে এক্সাম পেপারে ক্লিক করলে তখন ওই এটা এখন আর ওপেন হবে না, এটা যেহেতু অলরেডি রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে ওরকম লিখিত আকারে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। আপনাদেরকে আরবি কিবোর্ড ইনস্টল করতে নিতে বলা হয়েছে এবং প্রচুর পরিমাণে আরবি লিখে প্র্যাকটিস করতে বলা হয়েছে, এই জন্য যে আপনাদেরকে অনেক লিখতে হবে। তো এখন থেকে যদি কিবোর্ডে লেখার অভ্যস্ততা না আসে, তাহলে তো পরীক্ষা দিতে গিয়ে ঝামেলায় পড়বেন। আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে লিখিত আকারে, সেগুলো ঠিক মতন করতে পারবেন না। এই কারণে আমরা বলছিলাম যে মানে আগে আগে আরবি কিবোর্ড দিয়ে লিখে লিখে হাত পাকা করে ফেলেন, যে কোন অক্ষরটা কোন জায়গায় আছে, এটা যেন আপনার জেহেনে বসে যায়। এটা শুরু শুরুর দিকে একটু কষ্ট হয়, আলিফটা খুঁজে বের করতে হয়, বাটা কোন জায়গায়, তাটা কোন জায়গায়, সব তো সিরিয়ালে নাই। ABCD যেরকম সিরিয়ালে থাকে না, আলিফ বাতাসাও সিরিয়ালে নাই, ওটা খুঁজে খুঁজে বের করতে হয়। কিন্তু ওই 2-3 ঘন্টা যদি আপনি লাগাতার প্র্যাকটিস করতে পারেন, আর 2-3 ঘন্টা লাগাতার করতে না পারলেও প্রতিদিন যদি আপনি 10 মিনিট করে যদি একটু প্র্যাকটিস করেন, 2 বা 3 দিনেই দেখবেন যে আপনার কিবোর্ড আপনার হাতের আয়ত্তের মধ্যে চলে এসেছে। দেখবেন টাইপ করতে আর কোনো অসুবিধা হচ্ছে না। প্রথম দিকে একটু কষ্ট হয়, পরে ঠিক হয়ে যায়। তাহলে ওইভাবেই করার চেষ্টা। তাহলে পরীক্ষা কিভাবে হবে, কবে কবে হবে, এটাও আমরা মোটামুটি ক্লিয়ার করলাম। সর্বশেষ আচ্ছা, এখন হচ্ছে যে পড়া সংক্রান্ত প্রশ্ন কিভাবে করবেন। মানে যদি পড়া সংক্রান্ত কোনো, ধরেন আপনার, আমাদের মূল ক্লাস যেটা আপনাদেরকে আমরা দিব সেটা তো রেকর্ডেড, ঠিক না? তো এখন ওই ক্লাসটা দেখার সময় একটা জায়গা আপনি বুঝলেন না, বা একটা জায়গা আপনার কাছে এখনো অস্পষ্ট রয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে প্রথম পরামর্শ হচ্ছে, যে জায়গাটা আপনি বুঝেন নাই, এই জায়গাটা যেহেতু ক্লাসটা রেকর্ড, আপনি ওই জায়গাটা 2-3 বার শুনেন, আশা করি বুঝে ফেলবেন। কারণ জিনিসগুলো এমন ভাবে পড়ানো হয় যে এখানে আসলে খুব বেশি একটা অস্পষ্টতা থাকে না। কারণ আমরা পড়াইতে পড়াইতে আহ মানে মোটামুটি আমাদের জানা হয়ে গেছে যে ছাত্ররা কোন কোন জায়গাগুলোতে তাদের অস্পষ্টতা থাকে। তো দার্সের মধ্যে ওই জিনিসগুলো ভেবে ক্লিয়ার করে দেওয়া হয়। তারপরেও যদি এরকম কোনো জায়গা থাকে যেটা আপনি কোনোভাবেই বুঝতে পারেন নাই, সেক্ষেত্রে আপনি প্রশ্নটা কিভাবে করবেন, এটার অনেকগুলা মানে অপশন এখানে আছে। নাম্বার 1, আপনি চাইলে সরাসরি আমাকে অথবা সহকারী উস্তাজ যারা আছেন, হ্যাঁ, মেয়েদের ওখানে 2জন সহকারী উস্তাজ আছেন, ছেলেদের গ্রুপে 2জন সহকারী উস্তাজ আছেন, আপনারা আমাকে অথবা সরাসরি উনাদেরকে ইনবক্সেই আপনি আপনার প্রশ্নটা জিজ্ঞেস করতে পারেন। আমরা মানে তৎক্ষণাৎ না থাকলেও যখন আমরা অনলাইনে আসি, আপনাদের প্রশ্ন উত্তরটা দিয়ে দিব, বুঝিয়ে দিব। অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2, আপনি চাইলে তৎক্ষণাৎ আপনার যেই প্রশ্নটা, সেটা আপনি ক্লাসের নিচে এখানে প্রশ্ন করার একটা জায়গা আছে, ওখানে আপনি লিখে দিতে পারেন, এই যে নিচে। উম, এই যে, আচ্ছা একটা মিনিট, এখানে যে কমেন্টের হোমওয়ার্কের পাশেই কমেন্ট করার একটা অপশন আছে এখানে। ঠিক আছে? এই যে হোমওয়ার্কের পাশেই, এই যে কিন্তু হোমওয়ার্ক পাশেই কমেন্ট করার একটা অপশন আছে, ওখানে গিয়ে আপনি চাইলে নিচে প্রশ্ন করতে পারেন। এখানে আগে যারা পড়েছে তাদের অনেকের অনেক প্রশ্ন গেলে দেখতে পাবেন, এক একজন এক একটা জিনিস বুঝে নাই। তো এখানেও চাইলে আপনি আপনার প্রশ্নটা ওখানে করতে পারেন, আমরা সময় সুযোগ করে আপনার সেই প্রশ্নের উত্তরটা ওখানে দিয়ে দিব। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে, 3 নম্বর অপশন হচ্ছে, যখন আপনি রাতে ওই যে যখন ওস্তাদের কাছে যখন আপনি পড়া শোনাবেন লাইভে, জুমে, তখন আপনি চাইলে সরাসরি প্রশ্নটা করতে পারেন যে ওস্তাদ আমি তো এই জিনিসটা বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দেন। এটাও হইতে পারে। নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে, পরীক্ষার আগে দিয়ে আমি একটা লাইভ ক্লাস নেই, পরীক্ষার প্রস্তুতিমূলক আর কি, এটা প্রতি পরীক্ষার আগে আগে নেওয়া হয়। তো ওই টাইমটা তো আপনি চাইলে ওই
প্রশ্নটা করতে পারেন, সেক্ষেত্রে আমি এটা লিখিত আকারে আরো ইন ডিটেইলসে বুঝিয়ে দিই। তার মানে 4টা অপশনের কথা আমি বললাম, 4টা অপশনের যে কোনো, যা আপনার যেটা ভালো লাগে আপনি সেই অপশনটা গ্রহণ করতে পারেন আপনার এই প্রশ্নটা করার জন্য। নাম্বার 1, সরাসরি টিচারদের কাছে প্রশ্ন করা ইনবক্সে। নাম্বার 2, ইনবক্সও করতে পারেন, আবার চাইলে ওই যে ডিসকাশন গ্রুপেও মেনশন দিয়ে করতে পারেন। ডিসকাশন গ্রুপে করলে অবশ্যই মেনশন দিয়ে দিয়ে নিবেন, যাতে করে প্রশ্নটা চোখে পড়ে। আর চাইলে সরাসরি ইনবক্সেও করতে পারেন। আর যদি কোনো প্রশ্ন এরকম হয় যে আপনি ইনবক্সে করেছেন এবং উত্তরটা সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে, তো আপনি চাইলে প্রশ্ন এবং উত্তর দুইটাই অন্যদের সঙ্গে শেয়ারও করতে পারেন ডিসকাশন গ্রুপে। আচ্ছা, এরপরে যে ক্লাসের নিচে প্রশ্ন করার জায়গা আছে সেখানেও করতে পারেন, বা পরীক্ষার আগে আমি যেই লাইভ সলিউশন ক্লাসটা আমি নিব ওইখানেও চাইলে করতে পারেন। তো 4-5 রকমের অপশন এখানে আছে। তার মানে আপনার মানে একটা পড়া বুঝতে চাইলে সব ধরনের সুবিধা এখানে আছে। আর একটা জিনিস হচ্ছে, পড়া যে আপনারা দিবেন, পড়া তো অনেকে আছে যে বিদেশে থাকেন, পড়া যে টাইমটাতে নেওয়া হবে ওই টাইমের সাথে তাদের টাইম নাও মিলতে পারে। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন ওই টাইমেই রুটিনের ভিতরেই পড়াগুলো দেওয়ার জন্য। যদি যদি কারো ওজোর থাকে যে না আমি বাইরে থাকার কারণে আমার টাইমিংটা হচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার যেই মানে আপনি যে গ্রুপের, ওই গ্রুপের যেই সহকারী উস্তাদ যিনি থাকবেন তার সঙ্গে আপনি একটু কথা বলে নেবেন যে আমি তো এই টাইমে পড়াশোনা দিতে পারবো না, আমাকে একটা বিকল্প সময় আপনি দেন। পারস্পরিক আলোচনার ভিত্তিতে আপনারা বিকল্প একটা সময় আপনি চাইলে ঠিক করে নিতে পারবেন। হ্যাঁ, অথবা আপনি চাইলে এরকমও করতে পারেন যে উস্তাদকে বললেন যে আপনি আমাকে কিছু মানে পড়া দিয়ে দেন, আমি ওই পড়াগুলো আপনাকে শুনিয়ে দিব ইনবক্সে। সেভাবেও করতে পারেন। মানে কেউ যদি চান যে না লাইভে অ্যাড হয়ে পড়া শোনানোর মতো সময় আমার হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই এই তরিকাটা অবলম্বন করতে পারেন যে উনি আপনাকে ইনবক্সে কিছু পড়া জিজ্ঞেস করে রাখলো, আপনি ওইটার উত্তরগুলো ওনাকে ইনবক্সে দিয়ে রাখলেন। ধরেন কথার কথা, উনি কিছু রিডিং পড়া আপনাকে দিল, যে এই রিডিং পড়াগুলো পড়ে অনুবাদ করে আপনি আমাকে পড়াগুলো দিয়ে রাখেন। আপনি ভয়েসে পড়াগুলো দিয়ে রাখলেন, উনি শুনে আপনারটা কারেকশন করে দিল। এভাবেও হইতে পারে, কিন্তু সবচাইতে ভালো হয় আপনারা লাইভে পড়াগুলো শোনাবেন। কারণ লাইভে পড়া শোনালে সরাসরি মানে একটা ইন্টারেকশন একটা ব্যাপার থাকে। আচ্ছা, এরপরে পারস্পরিক প্র্যাকটিস যেটা, এটাকে আমরা তামরিন বলি। এটা কিভাবে করবেন? তামরিনটা করবেন হচ্ছে যে আমরা টিচাররা যারা আছি তারা আপনাদেরকে প্র্যাকটিস করাবো লিখিত আকারে। লিখিত আকারে প্র্যাকটিসটা হবে, মনে করেন আমি আমরা একটা বাক্য আপনাদেরকে দিয়ে দিব বাংলাতে। উদাহরণস্বরূপ যে এই মসজিদটি সুন্দর, এটা একটা বাক্য। এই বাক্যটা বাংলাতে আমরা লিখে দিব, আপনারা ওটাকে আরবিতে করবেন। এভাবে বিভিন্ন বাক্য আমরা বাংলাতে লিখে দিব, আপনারা ওইটা আরবি করতে করবেন, মানে ওই লাইভ সরাসরি, মানে আমরা মেসেজ দিব, আপনারা ওইটা আরবি করতে থাকবেন। কারো ভুল হলে সেটা আমরা কারেকশন করে দিব। এভাবে লাইভে আমরা কিছু প্র্যাকটিস করাবো লিখিত আকারে। আর এর বাইরে আপনারা নিজেরা নিজেরা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করবেন। ফেসবুকে অহেতুক সময় নষ্ট না করে, ইউটিউব দেখে সময় নষ্ট না করে, এই অনলাইনে আসলে বসে বসে তামরিন করবেন। অর্থাৎ একজন একটা বাংলা বাক্য দিবেন আর একজন এটাকে আরবি করবেন। অথবা প্র্যাকটিস বিভিন্নভাবে করা যায়। যখন আপনারা মোটামুটি আরবি কিছুটা পড়ে ফেলবেন, তখন দেখা যাবে যে একটা ছবি ডাউনলোড করে দিলেন, এই ছবির বিবরণ আরবিতে লিখবেন, এখানে কি কি আছে ইত্যাদি ইত্যাদি। এইভাবে বাংলা থেকে আরবি করবেন, আরবি থেকে বাংলা করবেন। নানান ভাবে কিন্তু নিজেরা নিজেরা প্র্যাকটিস করা যায়। ডিসকাশন গ্রুপ যেটা, ওইটা মূলত এই প্র্যাকটিস ট্যাকটিস করার জন্যই রাখা হয়েছে, ঠিক আছে? ও আমরাও করাবো, আপনারা নিজেরাও করবেন। আমরা যেটা করাবো সেটা রুটিনটা কি হবে ওটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরে। রুটিনটা এখনো করা হয়নি, রুটিন করা হলে আপনাদেরকে বলে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, কোর্স করতে না চাইলে কি করবেন? অনেকে আছে যে কোর্স করতে না চাইলে সে মানে গায়েব হয়ে যায়, বলতে মানে তার মেসেজ দিলে সে মেসেজ সিন করে না, কিছু জানায়ও না, বলেও না। এটা আসলে একটু অসৌজন্যমূলক ব্যাপার। আপনি পড়তে না চাইলে তো কোনো অসুবিধা নাই, আপনি পড়তে না চাইলে সুন্দরভাবে আপনি জানিয়ে দিবেন যে আমি আসলে পড়তে চাচ্ছি না, আমি কোর্সটা স্টপ করতে চাচ্ছি, বাস ফাইন। আপনার কোর্স স্টপ হয়ে যাবে। কিন্তু ওই যে আপনি কোর্স থেকে লিভ, মানে কোর্স আপনি বলে স্টপও করলেন না, কিন্তু আপনাকে বারবার যখন উস্তাদরা মেসেজ দেয় সেই মেসেজ আপনি সিনও করেন না, অথবা সিন করে ফেলে রাখেন, এই যে আচরণগুলো খুবই দুঃখজনক আচরণ। অনেক ভাইবারা মানে ভাই বোনরা আছেন, তারা এই কাজগুলো করেন। তো আজকে প্রথম দিন হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই ধরনের কাজ করে শুধু শুধু উস্তাদদেরকে কষ্ট দিবেন না। এমনও আছে যে দেখেন, উস্তাদরা দেখা যায় যে বারবার নক করে যে ভাই পড়া দেন, পড়া দেন, আপনি কি পড়া শোনাবেন না, পড়া দিবেন না। সে মেসেজ সিনই করে না, অথচ সে কিন্তু দেখছে যে তাকে নিয়মিত মেসেজ করা হচ্ছে। সে ভাই আপনার সমস্যা থাকতে পারে, সমস্যা তো যে কারোই থাকে, সেটা আপনি বলেন যে আমি তো পড়া শিখতে পারি নাই, বা আমি পড়াটা মানে একটু পিছিয়ে পড়েছি, অথবা আমার একটা সমস্যা ছিল, সেটা আপনি তার সাথে ডিসকাস করেন। কিন্তু তিনি মেসেজের পর মেসেজ দিয়ে যাচ্ছেন দিনের পর দিন, আপনি সেই মেসেজ সিনও করছেন না, আপনি এভাবে মানে গুরুত্বহীন ভাবে এটাকে ফেলে রাখছেন। তো এই আচরণগুলো অনেক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এইগুলো করা থেকে বেঁচে থাকবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা।
আর পড়া ছেড়ে দিতে চাইলে আপনি সুন্দরভাবে পেজে বা হোয়াটসঅ্যাপে আপনি জানিয়ে দিবেন যে আমি অমুক ব্যাচের স্টুডেন্ট, আমি কোর্সটা আর করতে চাচ্ছি না, ব্যাস শেষ। এখানে তো আপনাকে মানে জোর করা হবে না যে না আপনি কেন চলে যাচ্ছেন, থেকে যান, জোর করে আপনাকে টেনে বেঁধে রাখা হবে না এখানে। এসেছেন নিজের ইচ্ছায়, চলে যেতে চাইলে আপনাকে সুন্দরভাবে আমরা দোয়া দুরুদ করে আপনাকে সালাম জানিয়ে দিব। হ্যাঁ, আপনার জন্য দোয়াও করে দিব যেন আল্লাহ তাআলা আপনাকে এটা শেখার জন্য পুনরায় আবার সুযোগ করে দেন এবং তৌফিক দান করেন। তো একটা সৌন্দর্য আছে না, বিদায়ও তো একটা সৌন্দর্য আছে। তো এইভাবে করা উচিত, ঠিক আছে, এটা করবেন। আচ্ছা, এখন কিছু পরামর্শ। পরামর্শের মধ্যে এক নম্বরে হচ্ছে যে আপনাদের তো দুইটা মেসেঞ্জারের গ্রুপ আছে, একটা ডিসকাশন আর একটা নোটিশ বোর্ড। তো ডিসকাশন গ্রুপ যেটা, এটাতে তো প্রচুর মেসেজ আসবে, কারণ এখানে দিন রাত প্র্যাকটিস চলতে থাকবে, আমরা করাবো, ছাত্ররা নিজেরা নিজেরা করবে। তো এর ফলে এখানে দিন রাত 24 ঘন্টা দেখা যাবে মেসেজ আসতেই থাকবে। তো এটা অতিরিক্ত মেসেজ আসার কারণে অনেক সময় টুংটাং মানে ইয়া হইতে থাকে। এটাকে আপনারা নোটিফিকেশন অফ করে রাখতে পারেন, মিউট করে রাখতে পারেন আর কি, অফ মানে মিউট করে রাখতে পারেন, তাহলে এই ঝামেলাটা আর হবে না। আর নোটিশ বোর্ড যেটা, নোটিশ বোর্ডের প্রত্যেকটা মেসেজ আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন। এমনও দেখা গেছে যে পরীক্ষার ঘোষণা দেওয়া হয়েছে, পরীক্ষা আগামীকালকে, আজকে এসে বলতেছে যে হাই হাই পরীক্ষা নোটিশ তো আমি খেয়ালই করিনি। এরকম যেন না হয়। নোটিশ বোর্ডে আপনাদেরকে মেসেজ করতে নিষেধ করা হয় এই কারণে যে মেসেজ নোটিশ বোর্ডে শুধুমাত্র উস্তাদরা এবং একাডেমির অ্যাডমিনরাই হচ্ছেন যে ওখানে শুধুমাত্র মেসেজ করবেন, যাতে করে এটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং ওখানের মেসেজগুলো সবাই খুব গুরুত্ব সহকারে পড়বেন। ঠিক আছে, ওখানে শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদেরকে বলা হয়, এখানে আপনারা মেসেজ করবেন না, করলেও ভুলে করে ফেললেও আপনারা আনসেন্ড করে দিবেন এটা। আর নোটিশ বোর্ডটাকে মিউট করবেন না, মিউট করবেন শুধু যদি করতে চান আর কি ডিসকাশন গ্রুপটাকে। আর পাঠ্য বই তো প্রিন্ট করে নিন। প্রিন্ট করা বলতে এখন তো আর প্রিন্ট করার দরকার নাই, এটা যখন ওই যে বই আকারে আসে নাই তখনের কথা। আমরা আগে শুধু পিডিএফটা দিয়ে দিতাম আর কি। তো এখন তো অলরেডি বই বাজারে পাওয়াই যায়, আপনারা সংগ্রহ করে নিয়েন, ঠিক আছে। আর এমনি বাজারের থেকে সরাসরি কিনতে গেলে দাম একটু বেশি পড়ে যাবে। আমরা পেজে যোগাযোগ করলে আমরা ওই পরিবেশক যারা তাদের সঙ্গে কথা বলে একটা আলাদা ফর্ম করে নিয়েছি, ওইভাবে নিলে আপনাদের দামটা একটু কম পড়বে। আচ্ছা, শেষ নসিহা কি? শেষ নসিহা হচ্ছে আপনারা অবশ্যই দার্স জমিয়ে রাখবেন না, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত। দার্স জমিয়ে রাখবেন না। আপনাদের এক একটা দার্স মাত্র 15 মিনিটের, 12 মিনিটের। তো দেখেন, আপনি আরবি ভাষা শিখতে এসেছেন, যদি আপনি বা কি বলে 2 দিনে যদি আপনি এই 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় যদি দিতে না পারেন 2 দিন মিলিয়ে, কারণ আপনাদের এক একটা ক্লাস, নতুন নতুন ক্লাস আসবে একদিন পর পর, মানে আপনি হাতে 2 দিন সময় পান। ধরেন শনিবার ক্লাস দেওয়ার পরে শনিবার, রবিবার, সোমবার 3 দিন হাতে পেলেন। 3 দিনের পরে মঙ্গলবার হচ্ছে আরেকটা ক্লাস দেওয়া হবে। মঙ্গলবার আরেকটা ক্লাস দেওয়ার পরে মঙ্গলবার গেল, বুধবার গেল, 2 দিন গেল, এরপরে বৃহস্পতিবার আরেকটা ক্লাস দেওয়া হবে। এরপরে শুক্রবার গেল, বৃহস্পতিবার শুক্রবার 2 দিন আপনি পাইলেন হাতে, এরপরে শনিবার আরেকটা ক্লাস দেওয়া হবে। তাহলে দেখেন, প্রত্যেকটা ক্লাসের মাঝখানে আপনি 2 থেকে 3 দিন সময় পাচ্ছেন। তো 2 থেকে 3 দিনে যদি আপনি মাত্র আধা ঘন্টা সময় বের করতে না পারেন একটা ক্লাস দেখার জন্য, ক্লাস তো আধা ঘন্টারও না, ক্লাস তো আরো ছোট, 15 মিনিটের হবে। তো এই 15 মিনিট টাইম যদি আপনি 2 দিনে বের করতে না পারেন, তাহলে আপনি একটা ভাষা কিভাবে শিখবেন বলে আপনি আশা করেন? এটা কি সম্ভব? সম্ভব না। এই কারণে ক্লাস জমায় রাখবেন না, যে ক্লাসটা দিয়ে দেওয়া হয় ওইটা আপনারা যে দিনের ক্লাস ওই দিনই দেখে শেষ করে ফেলবেন এবং শেষ করে ফেলার সর্বোচ্চ চেষ্টা করবেন, ঠিক আছে। এটা করবেন না, এটা করার দ্বারাই সবচেয়ে বড় ঝামেলার মধ্যে পড়তে হয়। দেখা যায় যে অনেকে মনে করে যে আচ্ছা আমি মানে একসঙ্গে বসে 3টা ক্লাস দেখে ফেলবো। এইটা এই ভুল করবেন না। অনেকে আছে চিন্তা করে যে না পরীক্ষার আগে দিয়ে সব দেখে ফেলবো। আপনি 3 দিন না খেয়ে যদি চিন্তা করেন 3 দিনে যে খাবার সব একসঙ্গে খাবো, এটা কি সম্ভব? সম্ভব না। বরং এটা করতে গেলে আপনার পেট খারাপ হবে, কষ্ট হবে নিজের। আমাদের ব্রেনটাও তো ওরকমই, আর পড়াগুলো খাবারের মতোই। ব্রেন একসঙ্গে 3 দিনের জিনিস একবারে নিতে পারে না। ব্রেনটাও ব্রেনকেও দিতে হয় আস্তে আস্তে, নিয়ম মাফিক। খাবারটা যেরকম নিয়ম মাফিক খাই, তাহলে এটা শরীরের জন্য ভালো হয়, স্বাস্থ্যকর হয়। পড়ালেখাটাও একই রকম, এটাকে আপনি যদি রুটিন মাফিক করেন এবং যে সময়টা ওই সময় যদি রুটিন মাফিক করেন, এটা ব্রেনের মধ্যে স্থায়ী হবে এবং এটা সহজে আপনার হারিয়ে যাবে না, এটা পুষ্টিকর হবে। আর যদি চিন্তা করেন যে না আমার তো অনেক ব্রেন, আমি এই পরীক্ষার আগের রাতে বসে একদিনে একসঙ্গে সবগুলো ক্লাস দেখে তারপরের দিন পরীক্ষা দিয়ে দিব, তাহলে আপনার ভালো ব্রেন হওয়ার কারণে হয়তো আপনি নাম্বারটা ভালো পাবেন পরীক্ষাতে, কিন্তু আপনার ওই পড়াগুলো ব্রেনে থাকবে না। ওই 2 দিন পরে আপনার ব্রেন থেকে এগুলো চলে যাবে। কারণ ব্রেনে একটা জিনিস স্থায়ী হয় ধীরে ধীরে পড়ার মাধ্যমে। এই কারণে এটা করবেন না। নিয়মিত পড়া শোনাবেন। হ্যাঁ, নিয়মিত, এটাকে বলতে পারেন আপনার আরবি ভাষা শেখার প্রাণ, যে আপনি নিয়মিত পড়া শোনাবেন, উস্তাদদেরকে পড়া শোনাবেন। কারণ আপনার পড়া ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, কোন জায়গায় ভুল হচ্ছে, পড়া না শোনালে এটা আমরা কিভাবে বুঝবো?
তো এই পড়া শোনানো নিয়ে যে কি যে মানে পেরেশানিতে আমাদেরকে পড়তে হয়, ডেকে ডেকে আমরা আনতে পারি না যে ভাই আসেন পড়া শোনানোর জন্য। ওস্তাদরা অনেক সময় এমন হয় জুমের লিঙ্ক দিয়ে বসে থাকেন যে কে পড়া শোনাবেন আসেন, লোক খুঁজে পাওয়া যায় না। তো এরকম যেন না হয়, আপনারা নিজ আগ্রহে যাই পারেন। অনেকে আছে যে লজ্জা পায় পড়াশোনায়, তারে লজ্জার কি আছে? ভুল করবেন দেখেই তো হচ্ছে আপনি ভর্তি হয়েছেন, এবং ভুল করতে করতে তো মানুষ শিখে। তো শিখার ক্ষেত্রে কোনো লজ্জা করতে নেই, শিখার ক্ষেত্রে কিসের লজ্জা? তো এই কারণে পড়া অবশ্যই শোনাবেন। পড়ার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন, অর্থাৎ আপনি এবং এটা আমি সবসময় বলি যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাষা শেখার ক্ষেত্রে, যে আপনার শুধু ভাষা শেখার ক্ষেত্রে না, যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে আপনি একটা নির্ধারিত টাইম কি নির্দিষ্ট করেন। এরকম না যে আমি প্রতিদিন 1 ঘন্টা পড়বো, না, আমি প্রতিদিন 1 ঘন্টা পড়বো এবং সেটা এতটা থেকে এতটা, এটাও আপনাকে নির্ধারণ করতে হবে। যে আমি সকাল ফজরের পর থেকে নিয়ে 1 ঘন্টা পড়বো, অথবা আমি মাগরিবের পরে 1 ঘন্টা পড়বো, বা আমি দুপুরে 1 ঘন্টা পড়বো। মানে কোন টাইমে পড়বেন, কটা থেকে কয়টা, এটাও আপনাকে নির্ধারণ করতে হবে। শুধু আমি 1 ঘন্টা পড়বো এইভাবে বললে হবে না, এভাবে চিন্তা করলে হবে না। কারণ দেখা যাবে যে একদিন পার হয়ে গেছে, আপনার পড়ার কথা মনেই নেই। এই কারণে নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন। এবং এই নির্দিষ্ট সময় কতটুকু? নির্দিষ্ট সময় আমি বলি যে মানে আহ কি বলে, 1 ঘন্টা যদি হয় সবচেয়ে ভালো। 1 ঘন্টা যদি আপনারা কেউ প্রতিদিন দিতে পারেন, প্রতিদিন 1 ঘন্টা সময় দিতে পারেন, তাহলে আমাদের যে সিলেবাস, এটা আমি নিজে তো লিখেছি সিলেবাসটা, তো আমি এটা একবারে গ্যারান্টি দিয়ে, যদি কেউ আমার কাছ থেকে আজকে গ্যারান্টি নিতে চান, আমি তাকে একবারে লিখিত আকারে গ্যারান্টি দিব যে প্রতিদিন 1 ঘন্টা সময় দেওয়ার পরেও আপনি আরবি ভাষাটা শিখতে পারেন নাই, আপনার পুরো কোর্স ফি আমি একসঙ্গে হচ্ছে আপনাকে আমি ফেরত দিয়ে দিব। এটা দায় আমি নিয়ে আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে আপনাকে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতে হবে, প্রতিদিন। তো কেউ যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেয়, আমাদের যে সিলেবাস এইটা সে একেবারে সুন্দরভাবে হেসে খেলে সে মানে আরামসে সে কি করতে পারবে, আরবি ভাষাটা শিখতে পারবে। কিন্তু তাকে প্রতিদিন সময় দিতে হবে। এরকম না যে একদিন 1 ঘন্টা দিলাম, আর 2 দিন পড়লাম না, পরের দিন একসঙ্গে 3 ঘন্টা দিলাম, এভাবে হলে হবে না। প্রতিদিন আপনাকে 1 ঘন্টা দিতে হবে, ঠিক আছে? তো এটা আমি আজকে একবারে ওপেনলি আপনাদেরকে বলেই দিলাম যে প্রতিদিন রুটিন মাফিক 1 ঘন্টা সময় দেওয়ার পরে যদি কেউ আমার কাছে এসে বলেন যে হুজুর আমি প্রতিদিন 1 ঘন্টা সময় দিছি আপনার কথা মতন, তারপর আমি পারি নাই, তাইলে আপনার পুরো কোর্স ফি আমি ব্যর্থতার দায় নিয়ে আপনাকে আমি ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর কেউ যদি 1 ঘন্টা দিতে না পারেন, যে না 1 ঘন্টা টাইম মিলানো তো কষ্টকর, মিনিমাম আপনি আধা ঘন্টা দিবেন। আধা ঘন্টাও যদি দেন সেটাও এনাফ, কিন্তু সেটা প্রতিদিন হতে হবে, ঠিক আছে? তবে আধা ঘন্টার ক্ষেত্রে আমি ওই আপনার ওই দায়টা আমি নিচ্ছি না, ঠিক আছে? 1 ঘন্টার ক্ষেত্রে আমি দায় নিতে রাজি আছি, যে আপনি যদি না শিখতে পারেন বা শিখা না হয় প্রতিদিন 1 ঘন্টা দেওয়ার পরে, সেটা দায় আমি নিব, বহন করব। আর আধা ঘন্টা যদি অন্তত পক্ষে দেন, তবে সর্বনিম্ন আধা ঘন্টা, এর নিচে দিলে আসলে হবে না, এর নিচে দিলে আসলে আপনার পক্ষে এই ভাষাটাকে শেখা সম্ভব না। মানে আমার যে সিলেবাসটা আছে সেটা তো সম্ভব না। মিনিমাম আধা ঘন্টা যদি দেন, আর আপনি মোটামুটি ব্রেন যদি আপনার থাকে মানে মধ্যম মানের, এবং মধ্যম থেকে একটু ভালো মানের ব্রেন যদি আপনার হয়, তাহলেও আপনি পারবেন, ঠিক আছে? আর যদি মধ্যম মানের থেকে একটু নিচের দিকে হন, তাহলে অবশ্য 1 ঘন্টা করে অবশ্যই লাগবে। এখন যে যার অবস্থা অনুপাতে আপনারা সময় নির্ধারণ করবেন, ঠিক আছে? আর অধিক পরিমাণে তামরিন এবং প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তামরিন, বা আমরা তামরিন বলি আরবিতে, মানে প্র্যাকটিস, তামরিন মানে হচ্ছে প্র্যাকটিস, এটা করবেন। আমরা তো রুটিন মাফিক আপনাদেরকে করাবো, একটা নির্দিষ্ট টাইমে লিমিটেড সময় আমরা করাবো। কিন্তু এর বাইরে কথার কথা হয়তো 7টা থেকে 8টা, বা ধরেন কথার কথা 9টা থেকে 10টায় তামরিন করাইলাম আমরা। কিন্তু এর বাইরে সারা দিন সারা রাত যখনই সময় পাবেন, গ্রুপের মধ্যে নিজেরা নিজেরা হচ্ছে প্র্যাকটিস করবেন। একজনে বাংলা দিবেন, আরেকজনে আরবি করবেন। মাঝে মাঝে দরকার হলে গ্রুপ কলে ফোন দিয়ে আপনারা মৌখিক ভাবেও তামরিন করতে পারেন। হ্যাঁ, মৌখিক তামরিন এটাও খুব উপকারী ভাষা শেখার ক্ষেত্রে। তো উস্তাদরা তো করাবেনই, কিন্তু উনাদের উপরে নির্ভরশীল না থেকে উনাদের করার পাশাপাশি এর বাইরেও নিজেরাও হচ্ছে প্রচুর পরিমাণে আপনারা তামরিন করবেন, ঠিক আছে? তো মোটামুটি আমি বেশ লম্বা সময় কথা বলে ফেললাম। আহ আর আপনাদের সময় নষ্ট করছি না। এবার হচ্ছে আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাই। এই পুরো আলোচনার ভেতর দিয়ে যদি কোনো কিছু ক্লিয়ার না হয়ে থাকে বা বাড়তি কোনো প্রশ্ন থাকে, এটা আপনারা করতে পারেন। ভাইরা মাইক খুলে দিলে আমি আপনাদেরকে কথা বলার সুযোগ করে দিব, মানে হ্যান্ড রেজ করলে আমি মাইক খুলে দিব। আর বোনেরা অবশ্যই লিখিত আকারে প্রশ্ন করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আচ্ছা, এক ভাই হাত তুলেছেন, রফিকুল ভাই। জি ভাই। হ্যাঁ রফিকুল ভাই, আমি আপনাকে মাইক খুলে দিয়েছি। আসসালামু আলাইকুম ওস্তাদ।
জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো এই মানে অ্যাক্সেসটা তো সবসময় থেকে যাবে নাকি একটা সেমিস্টারের পরে কি ওই অ্যাক্সেসের ভিডিওগুলো ক্ষেত্রে অফ হয়ে যাবে আবার? অ্যাক্সেসের ক্ষেত্রে আমাদের যেই মানে নীতি, সেটা নীতিমালা, এটা তো মানে ভর্তি ফর্মেও লেখা আছে। সেটা হচ্ছে যে আপনি যেই সেমিস্টারটা পুরোটা শেষ করবেন, ওইটার অ্যাক্সেস আজীবনের জন্য আপনার থেকে যাবে। কিন্তু সেমিস্টার শেষ করতে হবে। যেমন মনে করেন আপনি ধরেন কথার কথা দ্বিতীয় সেমিস্টারের কিছু ক্লাস করে আপনি বাদ দিয়েছেন, তাহলে দ্বিতীয় সেমিস্টারের অ্যাক্সেস থাকবে না আপনার, প্রথম সেমিস্টারটা থেকে যাবে। মানে যে সেমিস্টারটা শেষ করবেন পুরোপুরি, ওইটার ফুল অ্যাক্সেস আপনি পাবেন। আর মাঝপথে যেই সেমিস্টারের মাঝপথে আপনি চলে যাবেন, ওইটার অ্যাক্সেস পাবেন না। আচ্ছা, এরপরে মনে হয় ওই যে কাজী ফুরকান ভাই, আমি আপনাকে আনমিউট করে দিয়েছি, জিজ্ঞাসা করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম উস্তাদ আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার উস্তাদ পরিচয়টা আমি কথা শুরুর আগে যদি একটু কি করেন এটা সংক্ষেপে যদি বলতেন। আহ, আমি হলো খুলনায় আছি, হিজামা থেরাপিস্ট। আচ্ছা, হিজামা করাই আমার শ্বশুর দেশের আরবি মানুষ। ভাষা। আচ্ছা, বলেন। আহ, ভাইয়া, ওই যে যে এটা বললেন যে পড়তে হবে আধা ঘন্টা 1 ঘন্টা, এই জি, বিষয়টা আসলে আহ, আহ, এই বিষয়টা মানে নিজেরে নিজে ফোর্স করি, এই কোর্স জি, জি। যেগুলো করি বা পড়াশোনা করতে গেলে প্রথম দিক দিয়ে বাস্তবতা যে নিজেরে নিজে ফোর্স করে পড়াশোনা করি, কিছুদিন পরে অলসতা চলে আসে। হুম, এখন এরকম একটা সিস্টেম করা যায় কিনা যে প্রত্যেকদিন মানে কোনো জায়গা ওই যে হাজিরার যেরকম হুম, ওরকম হুম, মানে দিয়া যে আমি 30 ঘন্টা 30 মিনিট পড়ছি মিনিমাম, বা আমি এক এক ঘন্টা পড়ছি, এইটাও একটা হাজিরা শিটের মানে অটোমেশন করে দেয়া, যে উম, আমরা ওই জায়গা যাইয়ে ওই জায়গায় প্রত্যেক দিনের মানে একটা দায়বদ্ধতা থাকবে যে ওইখানে যাই আমার এই জায়গায় সত্যিটা বলতে হবে যে আমি পড়াশোনা করছি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, এটা একটা ভালো পরামর্শ দিয়েছেন, এটা আমি নোট নিচ্ছি। ঠিক আছে, নোট নিচ্ছি, এটা কিভাবে করা যায় বা কি, এটা আমি ফিকির করি ইনশাল্লাহ। ঠিক আছে, আমি এটা নোট নিয়েছি। আচ্ছা, জি। তারপরে আপনার তো মনে হয় আর আর কিছু বলার আছে। আচ্ছা, এরপর যে রাসেল ভাই। জি, রাসেল ভাই, আপনার মাইক ওপেন করে দিতে পারেন। বোনদের কোনো প্রশ্ন থাকলে একটু লিখিত আকারে করবেন, আমি বোনদের প্রশ্নগুলো লিখিত আকারে দিব। লিখিত মানে সালাম উত্তর দিব। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, কেমন আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ ভালো। জি, আমার একটা প্রশ্ন হলো যে আমি তো ওই আপনার আরবিটা পড়তে পারি, আরবি কিন্তু অতটা মানে চালু পড়তে পারি তা না বিষয়টা। তো এখন ওই ভাষাটা বোঝার খুব ইচ্ছা আগ্রহ আর কি, অনেকদিন ধরে আপনার কোর্সটা অপেক্ষায় আছি। তো আমি আসলে দোয়া চাওয়ার জন্যই ফোন দিছি যে আসলে অনেকদিন ধরে মানে আচ্ছা, এই আচ্ছা, কোর্সটা বুঝতে ডিসেম্বরে হবে পেরেছি। অপেক্ষা আপনার করতেছি। আপনার জন্য আমরা সবাই দোয়া করি, আমি দোয়া করি পার্সোনালি। আর সবাই ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করবো, যাতে করে আল্লাহ তাআলা আপনি যে আশা নিয়ে, শুধু আপনিই তো না, আসলে সবাই আশা নিয়ে আসছে, সবার জন্যই দোয়া। জি আর জি আপনি বলার জন্য আপনার জি জন্য বিশেষভাবে দোয়া, আর সবার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। জি। তো ইনশাল্লাহ আমি আপনার সবগুলা বিষয় খেয়াল রাখছি আর কি, চেষ্টা করবো ইনশাল্লাহ হুম, সর্বোচ্চ করারই আর কি। ইনশাল্লাহ। দোয়া তা- করেন আর কি। জি, জি, আচ্ছা, আর ওই ভাইদের। বইটা আমি একটু কিভাবে পাবো এটা আমাকে পরামর্শ এটা দিন আর কি, হচ্ছে যে ওই বইটা দ্রুত পেজে যাতে মেসেজ করলে বইটা হচ্ছে যে কোত্থেকে নিতে পারবেন। এমনিতে তো বইটা আপনারা বাহির থেকেও যে কোনো দোকান থেকেও নিতে পারবেন, রকমারিতে, ওয়াফিলে, সবখানেই পাওয়া যায়। বাকি ওই আমরা হচ্ছে আচ্ছা পরিবেশকদের সাথে দেখি কথা আমাদের বলে একটা টাঙ্গাইলে আলাদা। আমি লাইব্রেরিতে ফোন নিবো ইনশাল্লাহ, যদি আচ্ছা, পাই আচ্ছা, তাহলে তো নিয়ে নিবো। আর ঠিক না আছে। হলে আমার প্রিন্টার আছে, তো আমি চাইতেছি প্রিন্ট করে নিব কি বইটা। আপনার কি মনে হয় যে প্রিন্ট বই করে নিলেও ভালো? প্রিন্ট আমার করে প্রিন্টার প্রিন্ট করে নেওয়ার চাইতে আমার মনে হয়, কারণ প্রিন্ট করলে তো এটা আপনি ধরেন ঠিক আছে পিন আপ করে পড়বেন, কিন্তু এটা বাধাই করা একটা বই আকারে থাকা সেরকম তো আর থাকবে না, হেফাজত। বই থাকলে জি, একটা একটা ভালো একটা ই আর কি, জি। অর্জন থাকে। তো বইটা যদি আপনার ওই আপনাদের মাধ্যমে নিয়ে নিতে পারি, যে কুরিয়ারে পাঠাইলেন অথবা হ্যাঁ, হ্যাঁ, কি সেটাও হয়, পারা এটা যাবে, হলে আপনি সহজ একটু হতো। মেসেজ দিয়েন। ঠিক আছে, সেটাও পারা যাবে, আপনি আচ্ছা, একটু। আপনার সাথে তো আমার ওই যে হোয়াটসঅ্যাপে হয়, হোয়াটসঅ্যাপে জি, কথা জি, বলি। জি, হোয়াটসঅ্যাপে মেসেজ এসএমএস করলে হবে না হবে, ইনশাল্লাহ? হবে, হবে ইনশাল্লাহ।
ঠিক আছে ভাইজান। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন জিজ্ঞাসা করেছেন যে তাফসির পড়ে বুঝতে পারবো, যে হ্যাঁ, তাফসির পড়ে বুঝতে পারবেন। এমনকি আমাদের এই বইয়ের মধ্যেই এক একটা আয়াত যখন আপনাদেরকে পড়ানো হবে, ওই আয়াতের সংক্ষিপ্ত তাফসির ওখানে লেখাও থাকবে। তো তাফসির যে আপনারা বুঝবেন, এটা মানে ক্লাসগুলো করতে গিয়ে বুঝবেন যে আপনি তাফসিরও বুঝতেছেন। আচ্ছা, বইটিতে কি কোরআনের সকল ভোকাবুলারি কভার করা হয়েছে? না, সকল ভোকাবুলারি তো কভার করা পসিবলই না। কোরআনের ভোকাবুলারি তো অনেক। আচ্ছা, পড়া শোনানোর জিনিস না, বুঝিনি। 3 দিন ক্লাস দেওয়া হবে, ওই 3 দিন রাতে না? পড়া ক্লাস তো 3 দিন দেওয়া হবে, আর পড়া কোন কোন বারে শোনাবেন আপনাদের ওই রুটিনটা এখনো করা হয় নাই। পড়া শোনানোর রুটিনটা আপনাদের সঙ্গে আলাপ করে উস্তাদা যারা আছেন তারা আপনাদেরকে নিয়ে একটা আলাদা মিটিং করবেন। আজকে তো আমি সবাইকে নিয়ে করলাম, আর আপনাদের উস্তাদা যারা আছেন ওনারা আপনাদেরকে নিয়ে একটা এক্সট্রা একটা মিটিং করবেন, তখন আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। এটাও তো ওনারা আপনাদেরকে রুটিনটা বলে দিবেন। পড়া দেওয়ার সময়টা কখন, এটা রুটিন বলে দিবে আপনাদেরকে। এটা রুটিনটা এখনো করা হয় নাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। উইল ইট বি হেল্পফুল টু লিসেন টু স্কলার্স ফ্রম দ্য সৌদি আরবিয়া টু আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যারাবিক লার্ন? জি জি, আপনি যদি এই ভাষাটা যদি ভালো করে শিখেন, তাহলে আপনার ধরেন মানে মক্কা বা মদিনার যে খুতবাগুলো, অথবা ওনাদের যেই যারা ফুসহা আরবিতে মানে প্রমিত আরবিতে যারা দার্স গুলো দেন, লেকচার গুলো দেন, সেগুলো আপনি শুনে অর্থটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তবে লিসেনিং এর উপর একটু আলাদা একটু প্র্যাকটিস করা লাগবে আর কি, এই কারণ ওই ওনারা যে ভাষায় কথা বলেন আমরা সেই ভাষাটাই আসলে শিখবো। তবে আপনার ওনাদের নাম বললে তো অনেকের নামই বলা যায়, তবে শোনা উচিত হচ্ছে এরকম যারা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ উচ্চারণে কথা বলেন এবং বিশুদ্ধ ইয়াতে ব্যবহার করেন। এর জন্য হারামাইনের খুতবা যেগুলো আছে, খুতবাগুলো খুবই, খুতবা যারা দেন সবাই মোটামুটি খুবই স্পষ্ট ইয়াতে খুতবাগুলো দেন। তো খুতবাগুলো আপনি শুনতে পারেন। আর এর বাইরে শেখ সুলাইমান রুহাইলি, উনি আমার দেখা সবচেয়ে বিশুদ্ধ ভাষায় কথা বলেন। বিশুদ্ধ ভাষায় বলতে বিশুদ্ধ উচ্চারণে আর কি, ওনার উচ্চারণগুলো খুবই সুন্দর। আহ শুনলে যে কেউ বুঝতে পারে এই ধরনের উচ্চারণে উনি লেকচার গুলো দেন। ওনারটাও দেখতে পারেন, এরকম আসলে আর অনেক আছে এরকম। আচ্ছা, আমরা কি কোরআন তাজবিদ সহকারে পড়তে পারবো শুদ্ধ করে এই কোর্সটি করে? না, এই কোর্সের সাথে কোরআন এবং তাজবিদের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে ভাষা শিক্ষার কোর্স, এটার সাথে কোরআন এবং তাজবিদের কোনো সম্পর্ক নেই। কোরআন এবং তাজবিদ টোটালি ডিফারেন্ট জিনিস। তাজবিদ এটা টোটালি কোরআনের সাথে সম্পৃক্ত জিনিস, এটার সাথে ভাষার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, দুইটা ডিফারেন্ট জিনিস। রোজার মাসে ক্লাস কি চলবে? রোজার মাসে আমরা ক্লাস চলে, তবে গতিটা স্লো করে দেওয়া হয়, মানে এত চাপ থাকে না, তখন স্লো করে দেওয়া হয়, তবে চলে। হুজুর, আমার প্রশ্ন হলো আপনাকে কি বলে সম্বোধন করব? সম্বোধন তো করছি অলরেডি, এই যে হুজুর বলে এইভাবে সম্বোধন কইলেন। এখন যেভাবে করলেন। আচ্ছা, কোর্স আরবি শিখে আরবের দেশে গেলে আরবিতে ফ্লুয়েন্টলি কথা বলা যাবে? ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন তো, এটা ফ্লুয়েন্টলি কথা বলার তো নির্ভর করে আপনার প্র্যাকটিসের উপর। কারণ ভাষা শিক্ষা এক জিনিস, আর ফ্লুয়েন্টলি কথা বলতে পারা এটার জন্য আলাদা প্র্যাকটিসের দরকার পড়ে। তো ওইটা যদি ভাষাটা শেখার পরে যদি আপনি এটার উপরে আলাদা করে প্র্যাকটিস করেন, তখন এটাও সম্ভব হবে, কিন্তু তার আগে তো আপনাকে মূল ভাষাটা শিখতে হবে। তো এখানে আপনি মূল ভাষাটা শিখবেন, এরপরে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য হচ্ছে আপনাকে কথা বলার উপর মানে স্পিকিং এর উপর তো আলাদা প্র্যাকটিস করা লাগে। দেখেন না যে কলেজ ইউনিভার্সিটিতে যারা ধরেন ভালো ইংরেজি পড়ছে, তারাও কিন্তু দেখবেন যে স্পিকিং ইংলিশ নিয়ে আলাদা কোর্স করে। কেন করে? কারণ স্পিকিং এর জন্য ওইটা একটা আলাদা জিনিস, ওটার জন্য আলাদাভাবে কিছু মেহনত করার দরকার পড়ে আর কি। তো আরবির ক্ষেত্রে একই রকম, আপনি মূল ভাষাটা শেখার পরে আরবিতে যদি আপনি কথা বলার ক্ষেত্রে যদি আপনি দক্ষ হইতে চান, তো কথা বলার জন্য আপনাকে একটু আলাদা প্র্যাকটিস করতে হবে, এবং সেটা কিভাবে করবেন, কি কিভাবে করলে ভালো হবে, এগুলো বিভিন্ন পরামর্শ আমরা দর্শের মধ্যে আপনাদেরকে দিব ইনশাল্লাহ তাআলা। আচ্ছা, ভাইদের থেকে এবার আরো কয়েকটা প্রশ্ন নেই। এক ভাই ওই যে গ্যালাক্সি জেড ভাইয়ের নাম, তো ওই ভাইয়ের মাইকটা আমি খুলে দিলাম। জি গ্যালাক্সি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার নাম শাহাদাত হোসেন। আমি ওই নামটা করতে মনে নাই আর কি, ঠিক তাড়াহুড়া আছে, করে আমি ঢুকছি একটু তো। মজা করলাম আর কি, জি সমস্যা নেই, বলেন। একটু হালকা সমস্যা আছে বলতে, মানে একদম লং টাইম তো। আমি যদি একটু কষ্ট কইরা আল্লাহর দয়া যদি একটু বেশি সময় দিই, তাহলে কি আরো তাড়াতাড়ি কি কোর্সটা কমপ্লিট করা সম্ভব কিনা? আমাদের এই ব্যাচ আকারে পারবেন না, ব্যাচ আকারে তো সবাই একসঙ্গে চলবে। তো ব্যাচের মধ্যে সবার সঙ্গে একসঙ্গেই চলতে হবে আর কি, ওইভাবে সম্ভব হবে না। আর সমস্ত শব্দার্থ গুলো কি আগেই পাওয়া যাবে কিনা, ওই জি জি, যাওয়ার আগে আর কি, মানে যেমন দ্বিতীয় সেমিস্টারে যাওয়ার আগে কি বা পাওয়া তৃতীয় যাবে কিনা? সেমিস্টারে যাওয়ার আগে কি সমস্ত
সমস্ত শব্দার্থ গুলার যে ওয়ার্ড গুলার যে একটা না না পিডিএফ মানে প্রথম মেয়র মধ্যে পাইছি আর কি না না, ওইটা হইলো কি এক একটা ইয়ার মানে এক একটা সেমিস্টারে যেই শব্দগুলো কিতাবের মধ্যে আসবে সেগুলোকে, এটা জি কিন্তু আলাদা অন্য কোনো জিনিস না, এটা কিতাবের শব্দগুলোকে আলাদা করে এক জায়গায় করে দেওয়া হয়েছে। জি ওইটা 3টা সেমিস্টার না টোটাল না 4টা? চারটা 3টা সেমিস্টার টোটাল। চারটা চারটা সেমিস্টার। সেমিস্টার, 4টা সেমিস্টারের টোটাল শব্দগুলো কি একসাথে পাওয়া যাবে? ওটা তো কিতাবের মধ্যেই আছে, মানে চারটা সেমিস্টারের সব শব্দ তো আপনি কিতাবের মধ্যেই পেয়ে যাচ্ছেন। হুজুর ওইটা জিজ্ঞেসেন পিডিএফ আকারে শুধু শব্দার্থ গুলো আর কি। না না, ওটা যেই সেমিস্টারে, ওই সেমিস্টারে গেলে ওই সেমিস্টারের সাথে আপনি ওই শব্দগুলো পাবেন। জি শুক্রিয়া, জি, জাযাকুমুল্লাহ খাইর। তো ভাইয়া। আচ্ছা, রেজওয়ান ভাই, রেজওয়ানুল মজুমদার ভাই। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আমি অনেকদিন থেকে ফলো করি আপনাকে। জি গত রমজানে একটা কোর্সে জয়েন হয়েছিলাম, পরে ওটা কি কারণবশত ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এইবার করছি, আসল টার্গেট হচ্ছে যে কমপক্ষে কোরআনটা পড়তে সময় একটু বুঝে বুঝে পড়বো। জি জি তো দোয়া রাখবেন যাতে এটা কমপ্লিট করতে পারি, জি মাঝপথে যাতে মিস না হয়ে যায়। ইনশাআল্লাহ। আর আমি আসলে আসাম ইন্ডিয়া থেকে। আচ্ছা আচ্ছা, তো মাশাআল্লাহ। বই তো এখনো পাইনি। আমাকে একাডেমি থেকে একটা কলকাতার প্রকাশনের লিংক দেওয়া হয়েছিল, জি তো ওনারা আনিয়ে দেবে বলেছে, তো আচ্ছা এখনো আচ্ছা। পাইনি। জি জি, ওনারা বলে এনে দেয়। আচ্ছা, আপনার কথা না বুঝে আসছে না, মনে হয় আপনার নেটওয়ার্কে হয়তো সমস্যা। আহ, 98 টাকা। না, ওইটা বইটা মানে পাইনি আর কি, তারা বলেছে আনিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওরা বললে এনে দেয়, ওরা এর আগেও ইন্ডিয়াতে আর অনেকের বই ওনারা সংগ্রহ করে দিয়েছে। সিলেবাস বানাই দিছে 1 বছরের একবারে জি বানাই দিছে। ঠিক আছে, তাহলে দোয়া রাখবেন। আচ্ছা, জি আসসালামু আলাইকুম। জি। প্রথম শ্রেণী কতটুকু, দ্বিতীয় শ্রেণী কতটুকু, বার্ষিকী কতটুকু, কি এর উপর প্রশ্ন। আচ্ছা, ইমরান ভাই, ইমরান সিদ্দিক। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ কেমন আছেন? আসসালামু রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে বলছি। জি জি আহ, তো আমার একটা প্রশ্ন ওস্তাদ, সেটা হচ্ছে যেমন আপনি একটু বলেছেন একটা জায়গায় যে আমরা যদি শুনি আর কি, মানে যেমন হয়তোবা একটা আরবি টক শো বা এই ধরনের কোনো পডকাস্ট, আমার মনে পড়ে একবার আপনি একটা লিংক দিয়েছিলেন, কোনো একজন খুব সম্ভবত আফগান একজন জি। একজন একজন শায়েখ বা ইমাম মনে হয়, উনি একজন একটা পডকাস্ট করেছিলেন। তো এই ধরনের আমাদের যখন আমরা আরবি শিখছি, এই ধরনের কোনো পডকাস্ট বা এই ধরনের কোনো অনুষ্ঠানকে আমাদের শেখার ক্ষেত্রে ত্বরান্বিত করবে কিনা, বা এটা আসলে এই ধরনের কোনো সময় দেওয়া গুরুত্বপূর্ণ কিনা, এটা তো বা আসলে আমরা মানে আবার ওইটা, ডিস্ট্রাক্ট হয়ে যাই কিনা? ওইটার জন্য হচ্ছে যে মানে ধরেন এটার জন্য মানে ফুললি ভাষাটাকে আগে ভালো করে শিখতে হয়, মানে শিখার পরে ওইটার জন্য তখন আলাদাভাবে মানে জিনিসগুলো শুনে বোঝা বা প্র্যাকটিস, মানে মৌখিক যে প্র্যাকটিস, ওরাল স্পিকিং এ ভালো করা, ওইটার জন্য প্র্যাকটিস, কিন্তু আপনাকে তো মূল ভাষাটা তো আগে ভালো করে শিখতে হবে। তো এটার জন্য আমরা জি এখানে হচ্ছে মূলত ওই পড়ে বুঝতে পারার যেই অংশটা আছে, একটা ভাষা তো ধরেন চারটা দিক, তার মধ্যে আপনার জি পড়া এবং পড়ে বুঝতে পারা, এটাকে আমরা হচ্ছে যে সবচেয়ে বেশি জোর দেই। এর কারণ হচ্ছে যেহেতু আমরা মানে আমাদের মূল ফোকাসটা থাকবে মানে কোরআনের অর্থটাকে বোঝা, আর ওইটা মেইনলি পড়ে বুঝতে পারার উপর নির্ভরশীল, ঠিক আছে? তো দেখা যায় কি ওই জি মানে স্পোকিং এর উপরে আলাদা প্র্যাকটিস করাইতে গেলে, আলাদা মানে ফোকাস দিতে গেলে মূল জিনিসের মধ্যে আপনার ঘাটতি তৈরি হয়ে যায়। এটা আপনারা তো এখন মানে আসলে এখনো শুরু করেন নাই, আপনাদের এখন অনেক কিছু মনে চাবে, অনেক কিছু মনে হবে যে এইটা ওইটা, কিন্তু আপনারা কি পড়া শুরু করেন কিছুদিন পরে, মানে কয়েক 1 2 3 মাস যাওয়ার পরে আপনাদের কাছে মনে হবে যে আল্লাহ, এই পড়াই তো নিতে পারছি না, এটাই তো অনেক কষ্ট মনে হচ্ছে, হ্যাঁ এইগুলোই তো সামলাইতে পারি না। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এর ভেতর দিয়ে যদি আপনাদেরকে আরো জিনিস যদি দেওয়া হয়, দেখবেন যে এইটাই তো আমি নিতে পারি না, জি নতুন জিনিস কিভাবে নিব। তো এখন তো প্রথম প্রথম দিকে এখন এ- একটু অনেক কিছু মাথায় আসবে, ঠিক আছে, কিন্তু কিছুদিন যাক, জি এরপরে নিজেই বাস্তবতাটা বুঝতে পারবেন। ওস্তাদ, আমি কি একটু আরেকটু অ্যাড করবো, জি একটু জি বলবো? অবশ্যই অবশ্যই। না, আমি আমি আর কি আপনার পরামর্শ মাসাল্লাহ ভালো দিয়েছেন, এটা ইনশাল্লাহ চেষ্টা করব। মানে আমি বলতে চাচ্ছি, অনেক সময় দেখা যায় যে আমি পার্সোনালি অনেক সময় পডকাস্ট শুনি অনেকগুলো, তো দেখা যাচ্ছে ওটা আমার মানে হঠাৎ করে মাথায় আসলো, তাহলে তো আমরা মানে ইংলিশ যেরকম শুনতে শুনতে হ্যাঁ হ্যাঁ, কিছু মানে জিনিস আমি তো একটা আমি আয়ত্তে এখন আসে। বুঝতে পেরেছি, আপনি নিজে যদি শুনতে চান
সেটা মানে অবশ্যই জি আপনি জি জি করতে পারেন, এবং সেক্ষেত্রে পডকাস্টের মতন বিষয়ের দিকে প্রথমেই না গিয়ে বরং ছোটদের জন্য বিভিন্ন আরবি বিভিন্ন চ্যানেল আছে যেখানে হচ্ছে যে ছোটদের উপযোগী একবারে খুব সহজ সহজ জিনিসে বিভিন্ন রকমের ইয়া থাকে, বিভিন্ন অনুষ্ঠান বা এই ধরনের ইয়া থাকে, ওগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। এখন মনে করেন যেমন আফগানিস্তানের যার পডকাস্টের কথা আমি বললাম, উনি সেখানে মনে করেন ভূ রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে নানান কিছু নিয়ে আলোচনা করেছেন, যেগুলো অনেক মানে হুম। উচ্চাঙ্গের আলাপ সালাপ আর কি। তো এগুলা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো পডকাস্টে সাধারণত এরকমই বিভিন্ন একটু কঠিন কঠিন সাবজেক্ট নিয়ে কথাবার্তা হয়। সেটা বাদ দিয়ে আমার মনে হয় ছোটদের জন্য যেই ইয়াগুলো আছে এগুলো দিয়ে আপনি ইয়া করতে পারেন, শুনতে শুনতেও অনেক শেখা হয়ে যাবে। আমি এখন বুঝতে পেরেছি আপনার কথাটা, ওইটা করতে পারেন, এটা অবশ্যই আপনাকে ভালো হেল্প করবে। জাযাকুমুল্লাহ খাইর। জি, ইয়া করুন। আচ্ছা, এরপরে হচ্ছেন যে আহ, তৌকির ইসলাম, আচ্ছা এখানে আমি লিখিত আকারে আরো কিছু প্রশ্ন আসছে, আমি এখান থেকে দুই একটা প্রশ্ন নেই, তারপরে যারা হাত তুলছেন ওনাদেরটা ইয়া করে দিব আর কি। কোর্সে আরবি আচ্ছা এটা তো বললাম, ক্লাস গুলো কি প্রি রেকর্ডেড থাকবে নাকি লাইভ ক্লাস হবে সেগুলোর পরে আপলোড করবেন? না, ওইটা প্রি রেকর্ডেডই দেওয়া হবে আপনাদেরকে। আচ্ছা, হারামের পুলিশের কথা বুঝলেই খুশি হব? না, হারামের পুলিশদের কথা বুঝতে পারবেন না। ওরা হচ্ছে আঞ্চলিক আরবিতে কথা বলে, তো ফলে বোঝাটা একটু মুশকিল নিয়ে, তবে অনেকটা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, নিজের বাচ্চাদের আরবি শিখাতে পারবো কোর্স শেষে? হ্যাঁ, সেটা তো অবশ্যই পারবেন। কোর্স শেষ করা লাগবে না, কোর্স শেষ করার আগেই বাচ্চাদেরকে শেখানোর মতন উপযোগী হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। খুলনা থেকে আরিফিন, আবার ভর্তি হয়ে গেলাম। ও আচ্ছা, আরিফিন ভাই আবার ভর্তি হয়েছেন। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে এবার কায়েম দায়েম রাখুক ইনশাআল্লাহ। হ্যাঁ, খুলনা আসলে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম হুজুর, অলসতা দূর করার জন্য আমাদের এটা নসিহা করুন। অলসতা দূর করার জন্য আমি আমার উস্তাদকে ক্লাসে একবার আমরা আমাদের উস্তাদকে প্রশ্ন করছিলাম যে অলসতা মানে দূর করার জন্য এরকম নসিহা করার জন্য, তো হুজুর বললেন যে হ্যাঁ, অলসতা দূর করার একটা ওষুধ আছে, একটাই ওষুধ আছে দুনিয়াতে। তা আমরা তো সবাই খুব আগ্রহের সাথে বসলে, অনেকে আবার খাতা কলম নিয়ে রেডি যে কি প্রেসক্রিপশন দেন এই সমস্যার জন্য। পরে হুজুর বললেন যে অলসতা দূর করার একটাই ঔষধ, সেটা হচ্ছে অলসতা না করা। তা আসলেই বাস্তব। হ্যাঁ, অলসতা দূর করার একটাই ঔষধ, সেটা হচ্ছে অলসতা না করা। ঠিক আছে, তো আপনার জন্য একই নসিহা যে অলসতা দূর করার জন্য ওষুধ হচ্ছে অলসতা করবেন না। এটা আসলে মানে অলসতা কেন হয়, এটা এক একজনের অলসতার কারণ এক এক রকম থাকে। তো প্রথমে হচ্ছে আপনি আইডেন্টিফাই করেন যে আপনার অলসতাটা কি কারণে হচ্ছে। অনেকে আছে যে ধরেন বেশি খায় এই জন্য তার শরীর একটু অবশ অবশ লাগে। অনেকে আছে যে মানে এক একজনের কারণ এক এক রকম। ঠিক আছে, অনেকে আছে বাইরে খেলাধুলা বেশি করে, যার কারণে পরে ঘরে আসলে মনে করেন তার আর কোনো কিছু করতে মনে চায় না, মনে হচ্ছে শুয়ে থাকি। এক একজনের এক এক রকম ব্যাপার স্যাপার থাকে। তো আপনার অলসতাটা কেন হয়, কারণটাকে আপনি আইডেন্টিফাই করেন। রোগ যখন আপনি ধরতে পারবেন তখন তার চিকিৎসা করাটা সহজ হয়। এই কারণে আগে রোগ নির্ণয় করেন, অলসতা কেন হয় সেটা কারণ খুঁজে বের করেন, তারপরে ওই কারণটাকে আপনি দূর করার চেষ্টা করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ অলসতা থাকবে না। তো আগে সমস্যাটাকে আইডেন্টিফাই করেন। হুম। না, আজকে তো কোনো কিছু পড়ানো হবে না। আজকে এই যে আজকে সবকিছু বিস্তারিত বুঝিয়ে দেওয়া হলো আর কি আপনাদেরকে। আগামীকাল পরশু দিন থেকে কি ক্লাস শুরু হবে? শনিবার থেকে ইনশাল্লাহ। যেদিন ক্লাস দেওয়া হবে ওই দিন রাতে কি কোনো কিছু থাকবে? মানে ক্লাসগুলো কি কি বারে নেওয়া হবে এটা রুটিনটা আপনাদেরকে বলে দেওয়া হবে, এবং আপনাদের উস্তাজারা আপনাদেরকে নিয়ে আলাদা একটা মিটিং করবেন কালকে বা পরশু ইনশাল্লাহ। ওখানেও আপনাদেরকে বিস্তারিত বলে দিবেন, আর রুটিনটা আপনাদের পড়া নেওয়ার কি কি বারে নেওয়া হবে, কোন কোন টাইমে, এই রুটিনগুলো ওনারা আপনাদেরকে বলে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার থানবীর পরশে, থানবীর পরশে আহ কি নাম তো জানি না, আমি আপনার মাইক আনমিউট করে দিয়েছি। ভাই আছেন? আচ্ছা, না থাকলে ওই যে শোয়েব ভাই, এসকে শোয়েব। আসসালামু আলাইকুম উস্তাদ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহর রহমতে কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি উস্তাদ। আচ্ছা আচ্ছা, জি মাশাআল্লাহ। জি, একটা আমার প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে যে এই কোর্সটা মূলত আরবি ভাষার ওপর এবং কোরআন হাদিসকে বোঝার জন্য। জি।
তো আমি কোর্সটা পরিপূর্ণ করার পর যদি আমার এই ভাষার ওপর যদি কোনো আগ্রহী থাকে, তাহলে কি আপনার কাছ থেকে এই ভাষার দক্ষ অর্জন করতে পরবর্তী স্টেপ আমি সেটা জিজ্ঞাসা করছি আর কি। মানে আমার কাছে প্রশ্নটা পুরোপুরি ক্লিয়ার হয় নাই, মানে আবার একটু বলবেন? আপনার এই কোর্সটা আরবি ভাষা শিক্ষার ওপর এবং কোরআন হাদিসকে বোঝার জন্য, হুম। কিন্তু আমি যদি আরবিতে কথা বলার জন্য যদি এটা এক্সপার্ট হতে চাই, এই হুম। কোর্সের পর কি আপনার কাছে কোনো স্টেপ আছে, নেক্সট স্টেপ? না, এখনো পর্যন্ত মানে আলাদা, মানে শুধু স্পোকিং এর উপরে আমরা আলাদাভাবে কোনো কিছুর আয়োজন এখনো পর্যন্ত করি নাই। তো ইন ফিউচার করবো কিনা এটা এখনো, মানে এখনই বলতে পারছি না, হয়তো করতেও পারি আর কি। তো এই কারণে এখনই আসলে এটার উত্তর দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। মানে এখনো পর্যন্ত আমরা এরকম কিছু করি এটার নাই। তো ব্যাপারে আগে বিষয়টা আগে কেন? আগে ভাষাটা, মূল ভাষাটা আগে শিখেন। স্পিকিং এর স্পোকিং এর বিষয়টা হচ্ছে কি, ওইটা তো এরকম না যে আমাকে লাগবে বা ওইটা আপনি নিজে নিজেও পারবেন, যে শুধু আপনার টেকনিক গুলো যদি আপনার জানা থাকে বা বুঝে ফেলেন, তখন আসলে ওই স্পোকিং এর জন্য, ওইটার জন্য আলাদা মূল ভাষা শেখার জন্য আসলে ইয়াটা দরকার হয়। ঠিক আছে? তো ওইটা আশা করি মানে আপনার জন্য অসুবিধা হবে না ইনশাল্লাহ। আগে শিখেন এটা, এখনো তো অনেক তারপরও লম্বা কেন সময়। জানি উস্তাদ, তারপরও কেন জানি মনে হচ্ছে যদি কোন উস্তাদ যদি সাথে থাকতো, সেটা সেটা খুবই বুঝতে বেটার হতো পেরেছি, আর জি। ঠিক আছে, আমরাও দেখি এটা নিয়ে ফিকির করব তাহলে, ইনশাল্লাহ দেখা যাক। তো আগে এটা শেষ করেন। ঠিক আছে। কি। জি ইনশাল্লাহ। জি, ওই যে থানবীর পরশে যে ভাই, আপনার নামটা যদি একটু বলতেন, আপনার নাম মোবারক, আমরা একটু শুনি তারপরে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত। আব্দুল্লাহ মাহমুদ আমার নাম। আচ্ছা আচ্ছা, আমি হুজুরের এটা কি? হেফজখানায় ভর্তি আছি। আচ্ছা। আহ, আমি হেফজ শেষ করার পরে এমনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, একটু ব্যবসা বাণিজ্যতে গেছি, পরে আবার এখানেই আসা, মানে 5 বছর যাবত হেফজখানায় খেদমত করতেছি। তো হুজুর, খুব ভিতরে একটা এরকম একটা আগ্রহ ছিল যে আরবি ভাষা শেখা এবং কোরআনটা বোঝা, একটা আকাঙ্ক্ষা ভিতরে ছিল। তো অনেক চেষ্টা করতেছি, কি করবো বুঝতেছি না। তো আল্লাহর মেহরবানিতে আপনাদের এখানে দেখছি কিছু ভিডিও এবং আমার কাছে খুব ভালো লাগছে। আপনার হাইয়ার আলাল ফালাহ এই যে এই আরাবিয়া এই কিতাবটা আমি আনছি এবং মোটামুটি পুরোটাই দেখছি, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। এবং কিতাবের শুরু থেকে লেখা আছে আরো 4টা কিতাব আপনাদের এই এর পরের। হুম হুম হুম। এই হাইয়ার আরাবিয়া এটা পড়ার পরে কি ওই 7টা আপনার আহ, পড়ার জন্য নাকি? ওই জিনিসগুলো, ওগুলো এখনো প্রকাশিত হয়নি, এগুলা এখনো রচনাধীন আছে, মানে এটা ধাপে ধাপে আসবে। তো ওইগুলো হচ্ছে যে মূলত এই কিতাবটা পড়ে ফেলার পর পরের ধাপে আর কি, ওই জিনিসগুলো এটা শেষ করার পরের ধাপের। এটাই জিজ্ঞাসা করার জন্য যে বইগুলা কি প্রকাশিত হয়ে গেছে কিনা। না না না, কারণ বইগুলো আপনার হাইয়ার আরবিয়ার যেটা আপনারা করছেন আমি দেখছি, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং মনে হইতেছিল যে এরকম একটা কিতাব আমি অনেকদিন যাবত খুঁজতেছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দোয়া চাই হযরত যেন শেষ জি পর্যন্ত জি, থাকতে পারি। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে জাযাকাল্লাহ খাইরান। হচ্ছে যে ভাই এরকম ওই যে মুশফিক, মুশফিকুল হক ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন উস্তাদ? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আমি যদি পরিচয় দিই, আপনার হয়তো বা আমাকে চিনবেন। আমার সাথে আপনার বেশ কয়েকবার দেখা হয়েছিল। লাস্ট দেখা হয়েছিল ইসলাম জোনের অ্যাডভেঞ্চার ক্লাব, অ্যাডভেঞ্চার একটা প্রোগ্রাম হলো না বেস ক্যাম্পে, জি 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 ওইখানে আপনার সাথে বেশ কিছুক্ষণ কথা ছিল। আমি, রাকিব ভাই এবং আপনি ছিলেন, হয়তো চিনতে পারছেন এখন। জি জি। তো উস্তাদ, এবার আমি আগে একবার জয়েন করেছিলাম নুরুল কোরআন একাডেমির অ্যারাবিক কোর্সে, কিন্তু তখন আনফরচুনেটলি কন্টিনিউ করতে পারি নাই। তো এইবার ইনশাল্লাহ আশা করছি আল্লাহ যেন তৌফিক দেন, জন্য ফুল কোর্সটা শেষ করতে পারি। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ অবশ্যই মনোযোগের সাথে পড়লে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে উস্তাদ। জি জি। আচ্ছা, আর কি কেউ মনে হয় আর, আর তো নতুন করে কারো প্রশ্ন নাই। যারা হাত তুলে রেখেছেন ওনাদেরকে একবার কথা বলতে দিয়েছিলাম কি, ওই একবার যে তুলেছেন হাত আর নামাবেন না এরকম না, নতুন করে তুলেছেন সেটাও বুঝতে পারছি না, নাকি ওইটা আগে যে তুলেছেন আর নামানো হয় নাই।
আল্লাহ আকবার। জি, আপনারা মূল মূল আলাপ কিন্তু শেষ। কেউ চলে যেতে চাইলে চলে যেতে পারেন। আপনাদের এখানে এখন তো প্রশ্নোত্তর পর্ব চলছে। আহ আচ্ছা, আমার মনে হয় যদি আর কারো কোনো কথা না থাকে তাহলে অনেক লম্বা সময় হয়েছে, আমরা আজকের মতন বিদায় নিতে পারি। আর ইনশাল্লাহ ওই যে আহ ওস্তাদ প্রশ্ন করতে দিতে চেয়ে দেননি, প্রশ্ন করতে দিতে চেয়ে, আচ্ছা তৌকিরুল ইসলাম, আচ্ছা জি আপনি বলেন। জি তৌকিরুল সালাম আলাইকুম ইসলাম। রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, আমি এর আগে এসো আরবি শিখে অনেক দূর এগেছিলাম, তবে ওইটা বন্ধ হয়ে গেছিল। তো এখন হাই আলাল আরবিতে আসছি। তো ওস্তাদ, আমার একটা মানে কথা ছিল যে রুলসে যে শীট গুলো আছে ওগুলো যদি হাই আলাল আরবিয়া কিতাবের ভিতর মানে অন্তর্ভুক্ত করে থাকতো, তবে সেটা তাহলে তো অনেকটা ভালো হতো। তাহলে তো আপনি যেহেতু সেক্ষেত্রে তো আপনি কিতাব মানে এই দুইজন লোক খবর দিয়া তারপরে আলগানো লাগতো। এত না না ভারী ওস্তাদ, আমি ওইটা বলতেছি না। এত যদি বড় হয়ে ওই যেত। রুলসের শীট গুলো যদি আলাদা একটা চটি বই আকারে অথবা A5 বই আকারে সংকলন আমি করা যাইতো, তবে এটা তো ওইটা আমি বলি হাই আলাল আরবিয়ার একটা সহায়ক কিতাব হয়ে যাইতো। আমি বলি এটা প্রথমত হচ্ছে যে মানে এটার মানে শীটের পরিমাণ যে পরিমাণ ওইটার অনেক মোটা একটা বই হয়ে যাবে। তো বই আকারে আনার একটা ফিকির আমাদের আছে। আহ, কিন্তু এটা তো পুরোটা মাশাআল্লাহ। আবার মানে পরিমার্জন করা লাগবে, নজরে সানি করা লাগবে, এটার পিছনে আরো কাজ আছে। কারণ শীট আকারে মানে উপস্থাপনাটা এক ধরনের, আর যখন এটাকে বই আকারে আনা হয় তখন তার উপস্থাপনাটা একটু ভিন্ন আঙ্গিকে, বইয়ের একটা ধাঁচ আছে আলাদা, ওইভাবে আনতে হয়, ফলে এটা পুরোটার উপর কাজ করার আমি এটা ব্যাপার স্যাপার বলতেছি, আছে। তো এটা আমাদের এসো ফিউচার। আরবি শিখলে কোনো শীট পাওয়া যায় না, কিন্তু আপনার এই কিতাবের আলাদা একটা শীট আছে। হ্যাঁ ওইটা আর ওই শীট গুলো ওইটা জানতে সহজ অলরেডি হয়। আমরা মানে নামটামও ঠিক করে ফেলছি, এবং এটা আমাদের মানে প্ল্যানের মধ্যে আছে, কিন্তু ওই যে পুরো জিনিসটা আবার ঢেলে সাজাতে হবে, যে ওটার জন্য একটু সময়ের দরকার। এই জন্য আমরা টাইমটা নিচ্ছি, অন্যথায় আমাদের প্ল্যানে আছে এটা। জি, আল্লাহ তাআলা সহজ করুন। জি আমি আল্লাহ একবার। ঠিক আছে, আমার মনে হয় আচ্ছা আব্দুর রহমান খান ভাই লাস্ট, আরেকজন। আব্দুর রহমান ভাই বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ। জি ওয়ালাইকুম আসসালাম উস্তাদ, আমি রাহমাতুল্লাহ। একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের যে পড়া দিতে হবে সেটা কি আমাদের জুম অ্যাপের মাধ্যমেই তো দিতে জি হবে, জি তাই না? জি 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 জুমে। আচ্ছা ঠিক আছে, এটাই আর কি। আচ্ছা আচ্ছা জি ঠিক আছে। তাহলে আজকের মতন বিদায় নেই, ইনশাল্লাহ পরে আবার কথা হবে অন্য আরেকদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।